হুম। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? যারা প্রেজেন্ট আছেন দয়া করে কেউ যদি একটু জানাতেন আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শুনছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। ধন্যবাদ। আমরা উম, একটু ওয়েট করি, আর কয়েকজন ঢুকবে আশা করি, রাইট? আচ্ছা, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো
বা ক্লাসে কি মানে এই কজনই জয়েন করে, মানে এরকমই সংখ্যা থাকে, এর থেকে কি বাড়ে না নাকি? 10 অ্যারাউন্ড 10 থাকে। অ্যারাউন্ড 10, রাইট? আচ্ছা আচ্ছা। 9:30 তে হইতে তো প্রিভিয়াস সেশন গুলো, সো ওটাকে হুম। মিস করে নাই। ও আচ্ছা আচ্ছা, কেউ এখনো সময় রিচ করে নাই, তাই তো? আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে যে আমি আপনাদের মেসেজে যে একটু দেখেন, আমি একটা হোয়াইট বোর্ডে লিংক দিছি আর কি। আমি একটু হোয়াইট বোর্ডে মানে সাহায্যে, আপনারা কি হোয়াইট বোর্ডের লিংকটা পাইছেন? জি পেয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে। সো হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে না মোটামুটি? ওকে, সো আপনাদের আমাকে যদি কেউ একটু হালকা করে ব্রিফ দিতেন, আপনারা ইমেজ প্রসেসিং এ মোটামুটি যে কোনো একজন আর কি, ঠিক আছে, কে কি ধরনের মানে আর কি যে মানে কোন পর্যন্ত আপনারা শিখছেন, বা কি 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 শেখানো হয়েছে, এরকম একটা ব্রিফ যদি আপনারা কেউ আমাকে একটু দিতেন, জাস্ট 2-3 মিনিটের জন্য, তাহলে আমার খুব ভালো হইতো আর কি। সো যে কেউ একজন যদি একটু ট্রাই করেন, যে কেউ একজন বলেন, জাস্ট একটা ব্রিফ, যে মানে কতদূর পর্যন্ত ইমেজ প্রসেসিং এ কি শেখানো হয়েছে আর কি। আচ্ছা, সব টপিক তো মানে সবগুলা মাথায় না, মনে নাই, but আচ্ছা মাথায় থাকার দরকার নেই, মোটামুটি মানে ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আপনারা শুধু, মানে আমি কোশ্চেন করি আপনাদের তাহলে সুবিধা হবে। ইমেজ প্রসেসিং এ শুধু মানে আপনারা ইমেজ নিয়ে কাজ করছেন, তাই তো? জি জি, আচ্ছা, উইদাউট ইমেজ হচ্ছে মেশিন লার্নিং মডেল যে কিচ্ছু টেকনিক না। গুলো আছে ওগুলা। আচ্ছা, তো ইমেজ প্রসেসিং নিয়ে যখন কাজ করছেন, তখন সেক্ষেত্রে ইমেজকে ম্যাট্রিক্স আকারে আপনারা জাস্ট ডিপ্লয় করে তারপরে সেই ক্ষেত্রে সেটা নিয়ে কাজ করছেন, তাই তো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আমার মোটামুটি আমি জাস্ট হোয়াইট বোর্ডেই আপনাদেরকে যদি একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? ওয়েট, হ্যাঁ, কে রেইজ ইউর হ্যান্ড? হ্যাঁ, ভাইয়া আমি মানে হোয়াইট বোর্ডের লিংকটা পাচ্ছি না, এটা কোথায় দিয়েছিলেন? আচ্ছা, আমি মেসেজে দিছি, পাইছেন কি মেসেজে? আপনি হলো গুগল মিটের মেসেজটা একটু চেক করেন, তাহলে পেয়ে যাবেন আশা করি। ভাইয়া আমি একটু লেট জয়েন হয়েছি, তো এখন পাচ্ছি না এটা এখানে, এই জন্য। আচ্ছা, আমি মেসেঞ্জারের গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ, সেটা আরো ভালো হয় না? জি ভাই, সেটা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি মেসেঞ্জারের গ্রুপে আমি তাহলে আপনাদের দিয়ে দিচ্ছি। না, দেখেন, আমি মেসেঞ্জারের গ্রুপে দিয়ে দিছি, আপনাদের তাহলে অ্যাক্সেস করতে সুবিধা হবে। হ্যাঁ ভাই, পেয়েছি। পাইছেন না? আচ্ছা, ওকে। সো ওকে, ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমি আমার যে কোর্সগুলো থাকবে, সেই কোর্সগুলোতে আপনাদের প্রথমে দেখানো আর কথা আছে হচ্ছে যে পাইটর্চ নিয়ে একটা দেখানোর আছে, মানে মোটামুটি একটা কয়েকটা ক্লাস নেয়ার আর কি কথা আছে। সো সেক্ষেত্রে হচ্ছে আমি ফার্স্টে আমরা প্রথমে জানবো হচ্ছে আমাদের কম্পিউটার ভিশন, আমাদের মেইন যে এরিয়াটা, সেটা হলো ডিপ লার্নিং কম্পিউটার ভিশনে আমাদের মোটামুটি কি কি এরিয়া আমাদের কভার করা হবে, ঠিক আছে? আমার লেখা দেখা যাচ্ছে তো, তাই না? আমার লেখা দেখা যাচ্ছে কি হোয়াইট বোর্ডে? আচ্ছা জি ভাইয়া, ভাইয়া, দেখা যাচ্ছে। কাইন্ডলি যদি স্ক্রিনটা শেয়ার করতেন হোয়াইট বোর্ডে, তাহলে মনে হয় আর আচ্ছা, বোর্ডে স্ক্রিনের ক্ষেত্রে সরি, হ্যালো, কে যেন কি বলতে চাচ্ছিলেন? ভাইয়া জি ওই হচ্ছে যে এই যে লিংকটা না শেয়ার করে যদি আপনি স্ক্রিনটা শেয়ার করে পরে তারপর আপনি বোর্ডে লেখেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর কি।
আচ্ছা, স্ক্রিন শেয়ার করে না, আমি গুগল মিটে, হ্যাঁ আমার হ্যাঁ হলো আমি অত দক্ষ না, ঠিক আছে, যাই হোক, স্টার্ট। আচ্ছা, স্ক্রিন শেয়ার রাইট। স্ক্রিনে কি হোয়াইট বোর্ড আসতেছে? দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে দেখা যাচ্ছে মোটামুটি না? আচ্ছা, তাহলে আমি শুরু করতে পারি এখন। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের সরি সরি আর একটু ওই যে মানে আপনি যদি লেআউটটা চেঞ্জ করেন তাহলে আর কি আমাদের মানে আমাদের এন্ডে যে এইটা আছে, হ্যাঁ এটা কি ঠিক এটা, আছে লেআউট? জি জি আর একটু চেঞ্জ করা যায়, আর একটা আছে মানে যেটা মানে ফুল স্ক্রিন কভার করে। ফুল স্ক্রিন কভার করে কি? আহ, এই ইয়েতে গুগল মিটের নিজস্ব একটা হোয়াইট বোর্ড ছিল, জ্যাম বোর্ড, সেই জ্যাম বোর্ডটা কোথায়? জ্যাম বোর্ডটা মনে হয় উঠায় দিছে না? এটা হলেও চলবে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তো আজকে দিনটা মোটামুটি একটু পরে আরো অ্যানালাইসিস করে কিভাবে কি করা যায় দেখা দেখা যাবে। ওকে, ফার্স্ট অফ অল আমি কম্পিউটার ভিশন নিয়ে, ডিপ লার্নিং নিয়ে জাস্ট একটু কথা বলবো। সেই ক্ষেত্রে হচ্ছে সেটা হলো ক্লাসের শেষের দিকে, হ্যাঁ। সেকেন্ডে হচ্ছে আপনাদের মেইন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমি টোটালি আমার ক্লাসে মোটামুটি ডিপ লার্নিং এর ওপরে যে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেই জিনিসগুলো টপিক আমি লিখতে চাচ্ছি, ঠিক আছে। আপনারা যদি পারেন তাহলে খাতা নিয়ে বসতে পারেন, খাতায় লিখে নিতে পারেন, ঠিক আছে, অথবা আমি এটা শেয়ার করে দিতে পারি। ওকে, সো সেকেন্ডে আমার যেটা থাকবে সেটা হচ্ছে মনে করেন কি যে ইমেজ ক্লাসিফিকেশন, যেটা ইমেজ ক্লাসিফিকেশনের এরিয়াটা আমি কভার করার চেষ্টা করব। ইমেজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমি এটাকে কয়েকটা ভাগে সেগমেন্ট করার চেষ্টা করব, ঠিক আছে। তো থার্ড যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আপনার মনে করেন লিনিয়ার ক্লাসিফায়ার, যেটা, ঠিক আছে। লিনিয়ার ক্লাসিফায়ার এটা হলো ক্লাসিফিকেশনের এরা যখন শুরু হয় তখন একদম প্রথম দিকে অল্প ডাটা নিয়ে যখন কাজ করতে চায় মানুষজন, যে ক্লাসিফাই করতে যায়, ঠিক আছে, সেই সকল ক্ষেত্রে আপনার মনে করেন লিনিয়ার ক্লাসিফায়ারটা নিয়ে মানুষজন শুরু করে, হ্যাঁ। সো লিনিয়ার ক্লাসিফায়ার নিয়ে ধারণা থাকলে মোটামুটি পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ইমেজ ক্লাসিফিকেশন করব উইথ নিউরাল নেটওয়ার্ক, তখন সেক্ষেত্রে হচ্ছে একদম ক্লাসিফিকেশন লেয়ারে যে তারা কিভাবে ক্লাসিফাইটা করতেছে, ইমেজ বিভিন্ন ধরনের ইমেজ কিভাবে ক্লাসিফিকেশন করতেছে, সেইটা নিয়ে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে, মানে লিনিয়ার ক্লাসিফায়ার গুলো কি করবে আপনার কনসেপ্ট ক্লিয়ার করবে, ঠিক আছে। এজন্যই লিনিয়ার ক্লাসিফায়ার নিয়ে পড়া, মানে চিন্তা করা। দেন হচ্ছে আমার একদম পরের যেটা থাকবে সেটা হচ্ছে আপনার মনে করেন অপটিমাইজেশন। দিস ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া ফর দিস ডিপ লার্নিং, ঠিক আছে। ডিপ লার্নিং এর ক্ষেত্রে হচ্ছে অপটিমাইজেশনটা হচ্ছে একদম পুরো কোর একটা ভূমিকা রাখে। আপনি যত অপটিমাইজেশনে পারদর্শী হবেন তত মনে করেন কি যে আপনার ট্রেনিং এর ক্ষেত্রে ট্রেনিং এ কি কি সমস্যা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের, এই ব্যাপারে আপনার ধারণা মনে করেন কি যে ইনরিচড হবে আপনি যত অপটিমাইজেশন সম্পর্কে ধারণা পাবেন। ওকে, সো নেক্সটে আসতেছে মনে করেন কি যে আপনার নেক্সটে আসতেছে হচ্ছে আমরা মেইন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। আমরা নিউরাল নেটওয়ার্কে শেখার চেষ্টা করব নিউরাল নেটওয়ার্ক কি কি ধরনের হইতে পারে, ঠিক আছে, নিউরাল নেটওয়ার্ক কি কি ধরনের হইতে পারে। সো ফার্স্ট অফ অল এটা খুব ভালো করে ক্যাচ করার চেষ্টা করেন যে পর 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 আমরা কিভাবে যাব। ফার্স্ট অফ অল আমাদের যে নিউরাল নেটওয়ার্কের বেসিক আইডিয়া সম্পর্কে আমরা একটু ধারণা নিব যে নিউরাল নেটওয়ার্ক আমরা কিভাবে কনস্ট্রাক্ট করতে পারি। ওকে, অল উইল বি ইন পাইটর্চ। প্রত্যেকটা সবগুলো ক্লাসই আমি পাইটর্চে দেখানোর চেষ্টা করব, উইদাউট পাইটর্চ আমি কোনো দিকেই যাব না, ঠিক আছে। ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে বেসিক কোশ্চেন থাকতে পারে, ভাই শুধুমাত্র পাইটর্চ নিয়ে আপনি কেন আলোচনা করবেন? মানুষ তো কেরাস টেনসর ফ্লো নিয়েও মানে কথা বলতে চায়, খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম। তারপরে হচ্ছে মানুষ তো আপনার জ্যাক্স নিয়ে কথা বলতে চায়, মানুষ তো জ্যাক্সও লাইব্রেরি আছে, তাই না? তারপরে মানুষজনের আরো অনেক ধরনের লাইব্রেরি আছে, বাট সবচেয়ে পপুলার হচ্ছে পাইটর্চ। আপনি যদি খুবই রিসেন্ট বড় বড় কনফারেন্সের পেপারগুলো বা বড় বড় ল্যাবের প্রজেক্টগুলো দেখেন, প্রত্যেকটা প্রজেক্টই আপনার পাইটর্চে হচ্ছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই
পাইটর্চ খুব পপুলার। আপনার কেরাস বা টেনসরফ্লো কিছুটা অবসোলেট, কারণ হচ্ছে আপনি যে কোনো ধরনের নেটওয়ার্ক এবং খুব অ্যাডভান্স লেভেলে যদি আপনি যাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মনে করেন কি যে কেরাস টেনসরফ্লো মাঝে মধ্যে ট্রেনিং এ খুব ঝামেলা করে। প্যারামিটার গুলো যেগুলো থাকে নিউরাল নেটওয়ার্কের, সেই নিউরাল নেটওয়ার্কের প্যারামিটার গুলো অপটিমাইজ হইতে এক্ষেত্রে ল্যাগ করে, অনেক ঝামেলা আছে। বা মেমোরি কম্পিউটেশনের ক্ষেত্রেও আপনার মনে করেন পাইটর্চ খুবই এফিশিয়েন্ট। দ্যাটস ওয়াই আমি instead of keras tensorflow I can we can use the pytorch framework. ওকে, সো এই জন্যই হলো আমরা সবকিছুই মোটামুটি পাইটর্চে দেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে হচ্ছে তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের বেসিক আইডিয়া নিয়ে আমরা, মানে নিউরাল নেটওয়ার্ক কিভাবে আমরা কনস্ট্রাক্ট করতে পারি, এক এক ধরনের ডোমেইনে এক এক ধরনের নিউরাল নেটওয়ার্ক ইউজ হইতে পারে, সেটাও আমরা পরে করব। সো এখানে বেসিক আইডিয়া প্লাস এখানে আমরা আরো কিছু জিনিস শিখতে পারি, যেটা হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্কের ট্রেনিংটা কিভাবে শিখবো, তাই না? আমরা অপটিমাইজেশন যখন শিখছি তখন সেক্ষেত্রে মানে শিখে যাব, তখন সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে চাহিদা আসবে সেটা হচ্ছে আপনার নিউরাল নেটওয়ার্কের যে ট্রেনিং যেটা সেটা। আর দেন হচ্ছে আপনার মনে করেন কি যে নিউরাল নেটওয়ার্কের টেস্টিং যেটা সেটা, ঠিক আছে? আমরা ট্রেনিং এর সাথে আমরা আরেকটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে ভ্যালিডেশন শিখতে পারি। ওকে, সো এই টপিক গুলো জাস্ট হলো আপনাদের আপনারা খাতায় লিখে রাখেন যে কি কি জিনিসগুলো কভার করা হবে। খুব আইডিয়া এখন ইয়ে করার দরকার নেই, জাস্ট টপিক। ওকে, যেহেতু আজকে প্রথম ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের বেসিক আইডিয়া সম্পর্কে আমি জানলাম, তাই না? এরপরে হচ্ছে আমার নেক্সটে আসতেছে হচ্ছে নিউরাল নেটওয়ার্কের এই ট্রেনিং এর ক্ষেত্রে এসে যখন নিউরাল নেটওয়ার্ক তার স্মৃতিচারণ করবে বা তার মেমোরিটা রিট্রিভ করার চেষ্টা করবে, সেইটাকে আমরা সাধারণত বলে থাকি কি, সেটাকে বলে থাকি আমরা ব্যাক প্রোপাগেশন বলে থাকি। সেটাকে আমরা কি বলে থাকি? ব্যাক প্রোপাগেশন বলে থাকি। ওকে, সো আমরা ব্যাক প্রোপাগেশন নিয়ে একটা বিশদ আলোচনা করার চেষ্টা করব। ওকে, কারণ হচ্ছে আমাদের ব্যাক প্রোপাগেশন এটা হলো একটা ফান্ডামেন্টাল এরিয়া অফ লার্নিং এনি টাইপ অফ নিউরাল নেটওয়ার্কস, ঠিক আছে? আপনি জীবনে যত ধরনের নিউরাল নেটওয়ার্কই ট্রেনিং করাইতে চান না কেন, ব্যাক প্রোপাগেশন আপনার অবশ্যই আসবে। সো আমরা সেটাকে কোডিং এর মাধ্যমেও দেখার চেষ্টা করব যে ব্যাক প্রোপাগেশন আমরা কিভাবে হচ্ছে বা কি হচ্ছে বা কিভাবে কি করতেছি। বাট কোডিং এর থেকে আপনার সবচেয়ে বেশি মন দিতে হবে হলো আপনার থিওরিতে, ঠিক আছে? কারণ কোডিং এ আপনার ওইভাবে ডিবাগ করে, মানে পাইটর্চ খুবই লার্নেবল একটা ফ্রেমওয়ার্ক, তো ওইভাবে ডিবাগ করে প্রতি লাইন বাই লাইন কি হচ্ছে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সো আমরা ব্যাক প্রোপাগেশন খুব সহজে এফিশিয়েন্টলি পাইটর্চে করতে পারি, কিন্তু থিওরি ওয়াইজ কি হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা ব্যাক প্রোপাগেশনের মাধ্যমে। আর নেক্সটে আসতেছে হলো 7 নম্বরে। এবার হচ্ছে এইটার ব্রাঞ্চ আইডিয়া গুলো থাকবে। যেমন আপনার নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা একটা নিউরাল নেটওয়ার্কের ডিজাইন যদি করতে পারি, তাহলে পরবর্তীতে নিউরাল নেটওয়ার্কের লেয়ার অ্যাড করার চেষ্টা করব। যেমন মনে করেন কি যে আমাদের, আপনারা সবাই এর নাম মনে হয় শুনছেন যে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, রাইট? আপনারা সবাই সম্ভবত এর নাম শুনছেন। সেটা হচ্ছে আমরা সিএনএন ইউজ করি কিভাবে, ঠিক আছে? কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের মানে মেইন বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে কি ইউজ করি, আমরা এখানে কনভ লেয়ার ইউজ করি। যে কনভ লেয়ার গুলোতে আমাদের কি হয়, আমাদের ম্যাট্রিক্সের যে কনভলিউশন গুলো হয়, সেই ম্যাট্রিক্সের কনভলিউশন গুলো আমাদের সাধারণত এই সিএনএন গুলোতে অ্যাটাচড হয়ে থাকে। এবং এই কনভলিউশন লেয়ারের মাধ্যমে আমরা কি করি, আমরা ফিচার এক্সট্রাক্ট করি, ফিচার এগ্রিগেট করি, ঠিক আছে? এবং ফিচার রিট্রিভ করি। ওকে, সো বিভিন্ন ধরনের কনভলিউশন লেয়ার দিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্লক ডিজাইন করতে পারি কনভলিউশনাল নেটওয়ার্কের ভিতরে। ওকে, সেইটার যদি আমরা ব্যাখ্যা করতে চাই যে বিভিন্ন ধরনের কনভলিউশন লেয়ারের মাধ্যমে সিএনএন আর্কিটেকচার গুলো কিভাবে হয়, সেটা নিয়ে আরেকটা লেকচারের আমি চেষ্টা করব দেওয়ার জন্য। সেটা হচ্ছে সিএনএন আর্কিটেকচারস। ওকে, সো এটা হচ্ছে 8 নম্বর লেকচারে আমরা কি করব, সিএনএন আর্কিটেকচারস নিয়ে কথা বলবো। ওকে, সো এইবার একটু চিন্তা করেন, এবার হচ্ছে আমাদের এখানে কি ছিল, নিউরাল নেটওয়ার্কের বেসিক আইডিয়া থেকে ট্রেনিং ছিল, টেস্টিং ছিল, ট্রেনিং এর সাথে ভ্যালিডেশন ছিল, ঠিক আছে? এইবার আসতেছে হচ্ছে আমরা ব্যাক প্রোপাগেশন করলাম। এবার হলো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে আমরা কি করতেছি, একের পর এক লেয়ার অ্যাড করতেছি, কনভ লেয়ার অ্যাড করার মাধ্যমে আমরা এরপরে কি করব, কনভ লেয়ারের মাধ্যমে আবার ব্লক ডিজাইন শুরু করব, ঠিক আছে? কনভ লেয়ারের মাধ্যমে আবার ব্লক ডিজাইন করার চিন্তা করব, যে এক এক ধরনের ব্লক, এটা বিভিন্ন ধরনের ব্লক হইতে পারে, যেমন ফিচার এক্সট্রাকশন ব্লক হইতে পারে, ফিচার কনক্যাটেনেশন ব্লক হইতে পারে, ঠিক আছে? কনক্যাটেনেশন সম্পর্কে কি ধারণা আছে এনিবডি? কনক্যাটেনেশন সম্পর্কে কি ধারণা আছে?
ভাইয়া কনক্যাটেনেশন তো এই দুইটা ব্লককে যদি আমরা করি মানে ফিচার, একসাথে করি, আচ্ছা, কনক্যাটেনেশন বলতে হচ্ছে ফিচার কনক্যাটেনেশন বলা হয়, ওয়ান টাইপ অফ সামেশন বলা হয়, ঠিক আছে। যেমন মনে করেন কি যে আমরা দুইটা ফিচার আছে, দুইটা ফিচারকে একসাথে অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ, এটাও এক ধরনের অপারেশন যেটা কনভলিউশন লেয়ারের মধ্যে আমরা করতে পারি, অথবা যে কোনো ধরনের ব্লকের মধ্যে আমরা এটা মনে করেন কি যে যদি করি, ওকে। সো আস্তে আস্তে একটু চিন্তা করেন, আস্তে আস্তে হচ্ছে কি আমরা কিন্তু একটা কমপ্লেক্সিভ নেটওয়ার্কের দিকে যাচ্ছি, তাই না? মানে আমরা বেসিক আইডিয়া এটা যদি একটু স্কিমিং করি 5 6 7 8 স্কিমিং করলে আমরা দেখতেছি কি যে আমরা একটু কমপ্লিকেটেড নেটওয়ার্কের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। সো কমপ্লিকেটেড নেটওয়ার্কের দিকে যাইতে গেলে আপনার কম্পিউটেশনাল এফিসিয়েন্সি নিয়েও আপনার একটু চিন্তা করতে হয়, ঠিক আছে। যে আপনি মনে করেন একটা কাজ করলেন আপনার নেটওয়ার্কে, আপনার ছোট একটা নেটওয়ার্ক, ঠিক আছে, আরেকজন একই কাজ করলো বিশাল বড় একটা নেটওয়ার্ক, আপনার কাজটাই কিন্তু এফিসিয়েন্ট বেশি, তাই না? কারণ আপনি কি করতেছেন, আপনি হচ্ছে কম্পিউটেশনাল যে এফিসিয়েন্সি আপনার মেথডের সবচেয়ে বেশি। সো সেই ক্ষেত্রে আমরা এক্ষেত্রে হলো হালকা একটু ধারণা নিব, হলো হার্ডওয়্যার নিয়ে আমরা হালকা একটু ধারণা নিব। হার্ডওয়্যার বলতে সাধারণত আমরা কি বুঝাই, সাধারণত মেমোরি বুঝাই, ঠিক আছে। সো নিউরাল নেটওয়ার্কের প্যারামিটার গুলো কিভাবে মেমোরিটা ইউজ করতেছে এবং মেমোরিতে কি কি থাকে সাধারণত, যেমন ফ্লপ থাকে মেমোরিতে, আপনারা নাম শুনছেন কখনো ফ্লপের? সো আপনার মনে করেন কি যে ফ্লপে আমি যখন ডাটা দিচ্ছি তখন ওই ডাটাগুলো বিট আকারে যাচ্ছে, বিট গুলো আবার কতগুলো বাইট নিয়ে সংগঠিত, বিভিন্ন ধরনের ডাটা টাইপের বিভিন্ন ধরনের বিট থাকে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ডাটা টাইপের বিভিন্ন ধরনের 32 বিট 64 বিট, এগুলোর সাথে আমরা অলওয়েজ পরিচিত, যদি আমরা উইন্ডোজ ইউজ করে থাকি, আমরা সবাই এখন কি উইন্ডোজ 64 বিটের অপারেটিং সিস্টেম ইউজ করি, তাই না? সো এই বিটটা কি করতেছে, তার মানে কি এই যে উইন্ডোজ, এটা হলো আপনার, এই উইন্ডোজ হলো একটা কি অপারেটিং সিস্টেম, তার মানে উইন্ডোজ হলো একটা সফটওয়্যার, এই সফটওয়্যার হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতেছে হলো কিসের দ্বারা, বিটের দ্বারা, মেমোরির দ্বারা। মেমোরি আবার কি করতেছে, মেমোরি হচ্ছে আপনার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে কি করতেছে, একটা নির্দিষ্ট জায়গা করে দিচ্ছে। কতটুকু জায়গা করে দিতে পারে, 32 বিটের জন্য যতটুকু জায়গা লাগবে, আপনার 64 বিটের জন্য, 120 বিটের জন্য, 8 বিটের জন্য, আপনার মনে করেন কি যে 2 টু দি পাওয়ার n এর জন্য আপনার মেমোরি ইউজেসটা বেশি হয়। সো এটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, বাট এটা নিয়ে অত বেশি আলোচনা করার নেই, ঠিক আছে। কারণ হচ্ছে এটা নিয়ে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, বাট পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার মেইন যে ইস্যুটা, এইবার হচ্ছে বড় যে নিউরাল নেটওয়ার্ক আছে, এই বড় নিউরাল নেটওয়ার্ক নিয়ে আমি এবার এই চিন্তা করব হলো ট্রেনিং নিউরাল নেটওয়ার্কস, ট্রেনিং নিউরাল নেটওয়ার্কস, ওকে। ট্রেনিং নিউরাল নেটওয়ার্কস এর ক্ষেত্রে এটা একটা ভাস্ট পার্ট আলোচনা করা লাগবে। সো এটার ক্ষেত্রে আমার সম্ভবত দুইটা ভার্সন 1 ভার্সন 2 এরকম দুইটা ক্লাস লেগে যাইতে পারে, ঠিক আছে। যে আমাদের বিভিন্ন ধরনের নিউরাল নেটওয়ার্ক ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের সাধারণত এরা কিভাবে কি কাজ করতেছে, ঠিক আছে। সো এরপরে আসতেছি হচ্ছে আমাদের যে 12 নম্বর যে ক্লাস, সরি, আমাদের যে 12 নম্বর যে ক্লাসে, সেই ক্লাসে আমাদের থাকতে পারে হচ্ছে হলো আরএনএন, ওকে। আরএনএন বলতে হচ্ছে মানে আরএনএন সম্পর্কে অনেকের হয়তো কম ধারণা থাকতে পারে, বাট আমি আরএনএন এর বেসিক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি। কারণ হচ্ছে আপনারা সবাই ইমেজ নিয়ে কাজ করবেন না, আপনাদের কাছে মাঝে মাঝে এমন ধরনের ডাটা আসবে যেমন হলো টাইম সিরিজ ডাটা, ঠিক আছে, যেখানে ওয়েদার আপডেট থাকবে, ওকে। আপনাদের কাছে এমন ধরনের ওই ওয়েদার আপডেট গুলো, বা আপনাদের কাছে অনেকেই হলো আমি দেখতেছি ইনোভেটিভ স্কিলসে তারা হলো শেয়ার বাজার বা শেয়ারের প্রেডিকশন বা এরকম ডাটা ওয়াইজ অনেকেই কাজ করতেছেন সিএসভি ফাইল রিড করে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমাদের এই ধরনের ডাটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা আপনার মনে করেন কি যে মাঝে মধ্যে অনেক বেশি কাজে দেয়, ওকে। কারণ হচ্ছে হলো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের মেমোরি কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট। যদি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের থেকে চিন্তা করি তাহলে কনভলিউশন নিউরাল নেটওয়ার্কে এক একটা কম্পিউটার ভিশনের ডোমেইনে আপনার এক এক ধরনের প্রেডিকশন দেয়, ওকে। বাট আপনার মনে করেন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমার মনে করেন ডাটা ওয়াইজ, ঠিক আছে, একটা
মনে করেন একটা ওয়েদার ডাটা আছে, সেই ওয়েদার ডাটা থেকে আপনি প্রেডিকশন নেবেন কি আজকে কি রকম বৃষ্টি হইতে পারে, আজকে কি রকম রোদ হইতে পারে, আজকে কি ধরনের আবহাওয়া থাকতে পারে, আবহাওয়ার বিভিন্ন প্যারামিটার আছে, সেই বিভিন্ন প্যারামিটার গুলো প্রেডিকশন দেওয়ার জন্য আমরা সাধারণত এই রিকারেন্ট নেটওয়ার্ক আমরা সাধারণত ইউজ করে থাকি। সো এরপরে আমি চিন্তা করছি হচ্ছে এখনকার যে সকল কাজগুলো সেইগুলো বা এখনকার যারা নেটওয়ার্ক বেসড কাজ করে থাকে তাদের সেক্ষেত্রে খুব জনপ্রিয় একটা মেকানিজম নিউরাল নেটওয়ার্কের মধ্যে ইউজ করা হয়, সেটা হচ্ছে আপনার মনে করেন কি অ্যাটেনশন মেকানিজম। ওকে, সো অ্যাটেনশন মেকানিজমে কি ধরনের আপনি যখন ডাটা দিবেন তখন প্যারামিটারের সাথে সেই ডাটা মিশে অ্যাটেনশন কিভাবে ডাটাটাকে অ্যাকসেপ্ট করতেছে এবং ওর ভিতরে হিসাবটা বা ক্যালকুলেশনটা কিভাবে চলতেছে সেটা নিয়ে আমার মনে হয় যে কথা বলার একটু দরকার আছে। সো এই জন্য আমি অ্যাটেনশন মেকানিজমটাকেও আমি এখানে রাখতে চাচ্ছি। ওকে, সো এটা গেল আমার পুরো দস্তুর মোটামুটি আপনার মনে করেন কি যে নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচার, নিউরাল নেটওয়ার্কের কনস্ট্রাকশন, নিউরাল নেটওয়ার্কের ট্রেনিং, ঠিক আছে, বিভিন্ন ধরনের নিউরাল নেটওয়ার্ক, এবং সেইটা নিয়ে আমরা মোটামুটি এখানে পড়াশোনা করব। এখন অনেকের ইয়ে থাকতে পারে, অনেকের এখানে কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনি তো মনে করেন কি যে এক নিউরাল নেটওয়ার্ক নিয়েই আপনি মনে করেন অনেক ক্লাস বা স্পেন্ড করলেন বা এই ধরনের, বাট এখানে হচ্ছে আপনি সামনের দিকে এগোইতে গেলে আপনার নিউরাল নেটওয়ার্ক অবশ্যই লাগবে। ডিপ লার্নিং উইথ কম্পিউটার ভিশনের বেস বা ইন্ট্রোডাকশনই হচ্ছে নিউরাল নেটওয়ার্ক দেয় সাধারণত, ঠিক আছে। উইদাউট নিউরাল নেটওয়ার্ক আপনি কোনো কিছুই করতে পারবেন না। সো আপনি যত নেটওয়ার্ক ডিজাইনে দক্ষ হইতে পারবেন, যেমন আমি স্টিল নেটওয়ার্ক ডিজাইন খুব একটা দক্ষ না, একদম ফ্র্যাঙ্কলি সত্যি, মানে সত্যি কথা যদি বলতে চাই, কারণ হচ্ছে আপনার মনে করেন এক এক নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করতে গেলে আপনার বহুত এক্সপেরিমেন্ট করা লাগে এবং বহুত এক্সপেরিয়েন্স থাকা লাগে, ঠিক আছে। আমি চাবো হচ্ছে আমার যেটুকু এক্সপেরিয়েন্স আছে সেইটুকু এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে, এই বেসিক আইডিয়াগুলোর উপরে বেস করে, ঠিক আছে, যাতে আপনারা পরবর্তীতে কোনো একটা নির্দিষ্ট ডোমেইনে গেলে আপনারা নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করতে পারেন। ওকে, আচ্ছা, এইটা হলো গেল আমার মোটামুটি নিউরাল নেটওয়ার্ক। সো লাস্টে একদম সামারি করা যায় নিউরাল নেটওয়ার্কের এভাবে দিয়ে যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, ঠিক আছে। ভিজুয়ালাইজেশন তার মানে হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ সিএনএনএস, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের এটা জানা খুবই জরুরি, আমরা যখন কনস্ট্রাক্ট করতেছি তখন ফিচার গুলো আসলে কি ধরনের ফিচার বের হচ্ছে, ওকে, আমি কোন ধরনের লেয়ার ইউজ করলে কোন ধরনের ফিচার আমি পাচ্ছি, এই ধরনের এইটা যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি, ঠিক আছে। এবং নিউরাল নেটওয়ার্ক অলওয়েজ একটা ব্ল্যাক বক্স মডেল, নিউরাল নেটওয়ার্ক কিন্তু কমপ্লিটলি অন্ধ, ঠিক আছে, তারে শিখাইতে হয়, তাই না। আমরা যাই যেভাবেই আপনার মনে করেন কি যে আমাদের চেহারা দেখতে হোক আর না হোক, আমাদের যে নলেজ, সেই নলেজটা গ্যাদার করা হয় আমাদের জন্মের পরে থেকে, আস্তে আস্তে কি করি আমরা লার্ন করা শুরু করি, তাই না। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্ক যদি আমরা একটা ব্ল্যাক বক্স মডেল আমরা কোনো কিছু না দেখেই যে যদি আমরা বানাইতে চাই, তাহলে সেক্ষেত্রে অ্যাকুরেসি ওরকম ভাবে আশানুরূপ আসবেও না, ঠিক আছে। সো আমাদের জানতে হবে যে কোন ধরনের লেয়ার, সেই লেয়ারগুলো কি, সেই লেয়ারগুলোর রেসপন্স কিরকম দিচ্ছে, ঠিক আছে। এটা যদি আমরা জানতে পারি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা হলো নিউরাল নেটওয়ার্ক আমাদের কনস্ট্রাক্টে আমাদের খুব সুবিধা হবে। সো এই জন্য আমরা ভিজুয়ালাইজেশন এবং আন্ডারস্ট্যান্ডিংটা একটু দেখার চেষ্টা করব যে নিউরাল নেটওয়ার্ক কিভাবে ভিজুয়ালাইজ করে। এইটা সম্পূর্ণ হলো মোটামুটি একটা কোড বেসড, ঠিক আছে, এটা মোটামুটি কোড বেসড। সো এই ক্ষেত্রে আমার অনেকের হেল্প লাগবে, এক একজন এক এক ধরনের লেয়ার ইউজ করে তারা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে, এবং কনস্ট্রাকটিভ ওয়েতে যদি আমরা এই কাজগুলো করতে পারি, যেহেতু আমরা অনেকে আছি, সো সেই ক্ষেত্রে মানে কাজ প্রত্যেকটা ক্লাসেই এরকমই আর কি কনস্ট্রাকটিভ ওয়েতে করলে খুবই ভালো হয়। যদিও আপনার মনে করেন কি যে সেরকম কোঅপারেশন পাওয়া যায় না। আমি আগে যখন ক্লাসগুলো নিছি, সো মনে করেন কি যে আমি যখন থিওরি বোঝানো শুরু করি, আমরা এটা স্বাভাবিক প্রবৃত্তি, মনে করেন যে অনেকের থিওরি বোরিং লাগতেছে, এই এত কিছু মাথায় ঢুকতেছে না, তা আমি খুবই অল্পের উপর দিয়ে চেষ্টা করি, তারপরেও মনে করেন একটু কমপ্লিকেটেড হইতে তো চাইতে হয়, জিনিসটা তো একটা
আপার লেভেলের জিনিস এই জন্য। ওকে, সো মোটামুটি সিএনএন এর গল্প আমরা এ পর্যন্ত করতে পারি। এবং নেক্সট আমাদের এটা আমি যদি বলি, এটা হচ্ছে ডোমেইন বেসড ক্লাস। ঠিক আছে, আপনাদের তো আমার ডোমেইনের সাথে পরিচয় করায় দেওয়া লাগবে, তাই না, যে কম্পিউটার ভিশনের ডোমেইন গুলো কি। ওকে, সো নিউরাল নেটওয়ার্কের একটা জ্ঞান হওয়ার পরে আমরা যখন ডোমেইন নিয়ে আলোচনা করা শুরু করব, তখন এক একটা ডোমেইনে কি কি ধরনের নিউরাল নেটওয়ার্ক মানুষজন ইউজ করে যাচ্ছে, এইটা যখন আপনারা স্কিমিং করতে থাকবেন, তখন আস্তে আস্তে আপনি ডোমেইনও বাঁচতে শুরু করতে পারবেন। এবং আপনার মনে করেন কি যে তখন আপনার ধারণা হবে যে ওকে, এই ডোমেইনে এই ধরনের হচ্ছে এই ডোমেইনে। সো ফার্স্ট অফ অল আমি তো এই যে সিএনএন এর যে যত সব ইনফ্রাস্ট্রাকচার, এটা আমি একদম প্রথম 2য় নম্বর ক্লাস কি ছিল, ইমেজ ক্লাসিফিকেশন ছিল, তাই না। সো ক্লাসিফিকেশনের উপরে বেস করে আস্তে আস্তে মনে করেন কি যে আমরা এটা মানে এটা নামবো। সো সেক্ষেত্রে আমি ডোমেইনের ক্ষেত্রে প্রথমেই হলো একটা যে ডোমেইনটা আসবে, সেই ডোমেইনটা হলো কি অবজেক্ট ডিটেকশন। দিস ইজ এ হাই লেভেল কম্পিউটার ভিশন টাস্ক, অবজেক্ট ডিটেকশন। ওকে, সো এবং নেক্সটে আসবে হচ্ছে ডিটেকশন এন্ড সেগমেন্টেশন, ডিটেকশন এন্ড সেগমেন্টেশন। ওকে, সো এই দুইটা হলো হাই লেভেল কম্পিউটার ভিশন টাস্ক লাইক ইমেজ ক্লাসিফিকেশন। এবার হচ্ছে আপনার মনে করেন কি যে নেক্সটে আমরা যখন যাব, সো এটা হচ্ছে ডোমেইন, এটা গেল। এরপরে আসতেছে আপনার সবচেয়ে কম্পিউটার ভিশনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ যে মনে করেন ডোমেইনটা, যেটা এখন খুবই ইউজ হচ্ছে, যেটা সেটা হচ্ছে আপনার মনে করেন কি যে জেনারেটিভ এআই, তাই তো। জেনারেটিভ এআই হলো সবচেয়ে জাঁকজমকপূর্ণ ডোমেইন। তার মানে হচ্ছে কি, আমরা আমান্দা কোনো জিনিস তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে, ডালি তৈরি করে দিচ্ছে, আমি কোনো একটা টেক্সট দিলে ডালি সেটার ছবি তৈরি করে দিচ্ছে, কিভাবে তৈরি করতেছে, কেন তৈরি করতেছে। ওকে, সো এটা কমপ্লিটলি আপনার মনে করেন কি যে একদম জেনারেটিভ এআই প্রথম দিয়ে যদি শুরু করি, তাহলে সেক্ষেত্রে আপনার বেসিক তাহলে আসে হচ্ছে এখানে অটো এনকোডার। ঠিক আছে, আমি একদম আপনারা এটা যদি লিখে রাখেন এইগুলো, তাহলে আপনাদের ফলো করতে সুবিধা হবে। ঠিক আছে, সো অটো এনকোডার, তারপরে আসতেছে হচ্ছে ভিএই। ওকে, এটা হচ্ছে ভ্যারিয়েশনাল অটো এনকোডার। কেন ভ্যারিয়েশনাল বলা হয় সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো এগুলো হচ্ছে এগুলো আমার খুব পছন্দের ফিল্ড। ওকে, সো এগুলো আমি চেষ্টা করব হচ্ছে একটু থিওরি দিয়ে এক্সপ্লেইন করার। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার মনে করেন কি যে থিওরি ছাড়া এই জেনারেটিভ এআই এর কোনো মজা নেই। ওকে, সো সেক্ষেত্রে হচ্ছে আমি একটু থিওরি রিচ করার চেষ্টা করব, থিওরি গুলো একটু টাফ। সো এগুলো যদি আগ্রহ সহকারে ধরতে পারেন, তাহলে পরবর্তীতে আর কি ফল পাবেন আশা করি। এবং সেকেন্ডে আপনারা সবাই এটার নাম জানেন, ঠিক আছে, ইয়ান গুডফেলোর জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্কস। ওকে, সেটা হচ্ছে জ্ঞানের কথা মনে হয় সবাই শুনছে আগে পরে। এরপরে একদম লাস্টে কি আসতেছে, একদম লাস্টে জেনারেটিভ এআই এর লাস্টে, এটা তো জ্ঞান গেল। ওকে, জ্ঞানের পরে এখন এটা হলো রিসেন্টলি খুবই জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে ডিফিউশন। ঠিক আছে, সেটা হচ্ছে ডিফিউশন। তার মানে হচ্ছে অটো এনকোডার, তার মানে ভেরিয়েশনাল অটো এনকোডার, তারপরে জ্ঞান, তারপরে হচ্ছে আপনার মনে করেন কি যে জেনারেটিভ এআই, সরি জ্ঞান, ডিফিউশন, এগুলো সবই হলো জেনারেটিভ এআই এর অন্তর্ভুক্ত। ওকে, এবং পরবর্তীতে হচ্ছে এর মধ্যে, ওকে, জেনারেটিভ এআই এর মধ্যে হচ্ছে আপনার মনে করেন কি যে আমি কিছু ক্লাস নিব, সেটা হচ্ছে ক্লাস নেওয়ার চেষ্টা করব আর কি, সময় যদি পাই, তাহলে সেগুলো হলো লার্নিং প্রসেস নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, লার্নিং প্রসেস নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। লার্নিং প্রসেসের ক্ষেত্রে আমরা এই যে মোটামুটি এতগুলো ক্লাস, এই প্রথম থেকে শুরু করে সবগুলো ক্লাসই আমি নিব হচ্ছে যে লার্নিং প্রসেসে, সেটা হচ্ছে সুপারভাইজ লার্নিং প্রসেস বলা হয়। এটাকে বলা হয় হচ্ছে সুপারভাইজ লার্নিং। ঠিক আছে, আর এরপরে আসতেছে হচ্ছে বিভিন্ন ধরনের লার্নিং প্রসেস আছে যেগুলো মানুষ এখন চেষ্টা করতেছে ইউজ করার। তার মধ্যে একটা হচ্ছে মনে করেন সেমি সুপারভাইজ লার্নিং প্রসেস। এরপরে আসতেছে হলো উইকলি সুপারভাইজ লার্নিং প্রসেস। ওকে, এবং লাস্টে এটা খুবই জনপ্রিয় একটা, সেটা হচ্ছে সেলফ অর আনসুপারভাইজ লার্নিং প্রসেস।
আনসুপারভাইজ লার্নিং প্রসেস। আপনার যে নিউরাল নেটওয়ার্ক আপনি বানাবেন সেই নিউরাল নেটওয়ার্কের বুদ্ধিমত্তা বিচার করা হয় হচ্ছে এই লার্নিং প্রসেস দিয়ে, ঠিক আছে? আপনি যদি খুব বেশি মনে করেন কি যে স্মার্ট নিউরাল নেটওয়ার্ক বানান তাহলে বা এবং স্মার্ট ওয়ে বানান, লার্নিং ওয়ে, যেখানে আপনার নিউরাল নেটওয়ার্কের কোনো ধরনের কোনো কিছুই লাগবে না কোনো জিনিস শিখতে, সেটাকে বলা হয় আনসুপারভাইজ লার্নিং প্রসেস। আমরা প্রথমে চেষ্টা করব হচ্ছে সুপারভাইজ লার্নিং দিয়ে মোটামুটি সবকিছু কভার করার। ওকে, এই মোটামুটি, এবং লাস্টে হচ্ছে সবকিছু মিলে হলো কনক্লুশন, আপনাদের সাথে বিদায় নেব। সো এই হচ্ছে ডিপ লার্নিং উইথ কম্পিউটার ভিশন, ঠিক আছে? ডিপ লার্নিং উইথ কম্পিউটার ভিশনে আমরা যদি মোটামুটি শিখতে চাই তাহলে আমাদের আপাতত এই জিনিসগুলোই হলো কভার করা লাগে। এখানে আরেকটু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমার যে ডোমেইন রিলেটেড যে জিনিসটা আছে সেই ওকে আরেকটা জিনিস আছে, হ্যাঁ আরেকটা জিনিস আছে, আরো জিনিস একটু বাদ দিয়ে গেছি, সরি। সেটা হচ্ছে, সেটা আমি এখানেই আলোচনা করতে পারি। সেটা হচ্ছে ডোমেইন রিলেটেড যে কথাবার্তা, সেই ডোমেইন রিলেটেড কথাবার্তার মধ্যে আমি এটা হলো কম্পিউটার ভিশনের যে ডোমেইনটা, সেই ডোমেইনটাকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? মোটামুটি দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, ওকে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, আরেকটা হচ্ছে সাধারণত এগুলোকে রিগ্রেশন প্রবলেম বলা হয়ে থাকে, এগুলোকে সাধারণত রিগ্রেশন প্রবলেম বলা হয়ে থাকে, ঠিক আছে? ওকে, সো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমার একদম প্রথমে আমি এগুলো নিয়ে বলছি একটু, সেটা হচ্ছে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে হলো ইমেজ ক্লাসিফিকেশন, এটা হচ্ছে এর সাব ব্রাঞ্চ বা বলতে পারেন এটা হলো একদম মেইন ডোমেন, ঠিক আছে? ইমেজ ক্লাসিফিকেশনের ধার অনুযায়ী হলো আপনার মনে করেন কি যে মানে সিমিলার টাস্ক এগুলো বলা যায়, ঠিক আছে? মানে হচ্ছে আপনার ছবির মধ্যে কি জিনিসটা আছে, ছবির মধ্যে কি জিনিসটা আছে এই জিনিসটা রিকগনাইজ করাটাই ক্লাসিফিকেশনের আওতায় পড়ে, ঠিক আছে? এটা খুবই কঠিন জিনিস, এখনো অনেকে মানে সবাই রিসার্চ করে যাচ্ছে এই জিনিস নিয়ে, ঠিক আছে? এই জিনিস নিয়েই কম্পিউটার ভিশনের শুরু এবং এখনো চলতেছে। ওকে, সো ক্লাসিফিকেশন একটা জিনিস যে আমার ছবির মধ্যে বাংলায় যদি বলি কুকুর, বিড়াল, ছাগল, ঠিক আছে, এগুলো যদি থাকে এগুলোকে ক্লাসিফাই করা, তাই না? এগুলোকে ক্লাসিফাই করাকে আমার নেটওয়ার্ক যদি এগুলোকে ক্লাসিফাই করতে পারে যে ভাই এটা হলো কুকুর, এটা হলো বিড়াল, এটা হলো ছাগল, তাহলে সেটা কি ইমেজ ক্লাসিফিকেশন বলে। ওকে, একটা ছবির মধ্যে অনেকগুলো কুকুর, বিড়াল, ছাগল আছে, সেইগুলোকে আলাদা আলাদা ধরে, ঠিক আছে, আলাদা আলাদা কালার দিয়ে রিপ্রেজেন্ট করা, ওকে, আলাদা আলাদা কালার দিয়ে রিপ্রেজেন্ট করাকে বলা হয় হচ্ছে কি ইমেজ সেগমেন্টেশন। ইমেজ সেগমেন্টেশন এই নির্দিষ্ট জিনিসের উপরে আপনার মনে করেন কি যে ইমেজ সেগমেন্টেশন এন্ড আরেকটা হচ্ছে আপনার মনে করেন কি যে অবজেক্ট ডিটেকশন, যেটা বলা হয় অবজেক্ট ডিটেকশন, এগুলো আপনার মনে করেন কি খুব হাই লেভেল টাস্ক, হাই লেভেল কম্পিউটার ভিশন টাস্ক এগুলা, ঠিক আছে? মনে করেন কি যে প্রত্যেকটা বস্তুকে আলাদা করা, প্রত্যেকটা বস্তুকে আইডেন্টিফাই করা, ঠিক আছে? অবজেক্ট ডিটেকশন এন্ড আইডেন্টিফাই যেটা বলতেছিলাম সেটাকে আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, এটাকে আইডেন্টিফিকেশন অথবা রিকগনিশনও বলা যায়, ঠিক আছে? সো অবজেক্ট ডিটেকশন এন্ড রিকগনিশন, প্রথমে ডিটেক্ট করবে এবং পরে ওটাকে রিকগনাইজ করবে, ঠিক আছে? এই জিনিসের উপরে ভর করে ইলন মাস্ক স্পেসএক্স বানায়, এখন মনে করেন টেসলা বানাচ্ছে, ঠিক আছে? তার টেসলা কি করতে পারতেছে, তার টেসলা প্রতি ন্যানো সেকেন্ডে ইমেজ ক্যাপচার করে তার মধ্যে কি কি অবজেক্ট আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারতেছে, ডিটেক্ট করে তাকে রিকগনিশন করতে পারতেছে উইদাউট এনি ড্রাইভার। টেসলা কি করতেছে তাহলে? ড্রাইভ করতেছে, তখন কোনো ড্রাইভার লাগতেছে না। ওকে, সো দিস ইজ সাচ কাইন্ড অফ হাই লেভেল কম্পিউটার ভিশন টাস্ক। ওকে, সো আমরা এছাড়াও এর অনেকগুলো মনে করেন সাব ব্রাঞ্চও আছে, যেমন হলো আপনার মনে করেন অ্যাকশন রিকগনিশন আছে, আপনি দৌড়াচ্ছেন, হাঁটতেছেন, ঘুরতেছেন, কি করতেছেন সেটার উপরে আমার অ্যাকশন রিকগনিশন। তারপরে হচ্ছে আপনার আরো এই ধরনের সাব ব্রাঞ্চ এগুলো আছে, বাট তিনটা মেইন যে জিনিস আছে সেটা হলো 1 2 3 ইমেজ ক্লাসিফিকেশন, ইমেজ সেগমেন্টেশন এন্ড অবজেক্ট ডিটেকশন এন্ড রিকগনিশন। ওকে, আমরা শুধু অবজেক্ট না হয়ে আমাদের খুব জনপ্রিয় যে টাস্ক আছে সেটা হচ্ছে আপনার মনে করেন ফেসের ক্ষেত্রেও যাইতে পারি, ঠিক আছে? যে আমরা খুব স্মার্টফোন ইউজ করতেছি, আমার স্মার্টফোনে হালকা করে একটা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি বা
আমার ফেস রিকগনাইজ করে আনলক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা খুবই স্যাচুরেটেড বলা যায়, এটা খুবই স্যাচুরেটেড একটা ফিল্ড, কারণ ফেসবুক এমন এমন কিছু কাজ করছে, ফেসবুকের বদৌলতে এই জিনিস এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, ফেস ডিটেকশন অ্যান্ড ফেস রিকগনিশন। তারপরেও মানুষজন এটা নিয়ে কাজ করে কেন? তারপরেও মানুষজন কাজ করে কারণ হচ্ছে ফেসের মিমিক্রি বানানো যায়, তাই না? ফেসের মিমিক্রি কে বানাচ্ছে? ফেসের মিমিক্রি বানাচ্ছে এরা, এবং সেইটা মনে করেন কি যে রিকগনিশন করতেছে এরা। সো আমি পুরো রিয়েল ওয়ার্ল্ড নিয়ে আর কি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে, যাতে আপনাদের প্রথম দিনে একটা মোটামুটি ধারণা হয়ে যায়। ওকে, এরপরে আসতেছি যে সিম্পল রিগ্রেশন টাস্কটা কারে বলে। রিগ্রেশন টাস্ক বলা হচ্ছে হলো আপনার আপনার মনে করেন কি যে একটা জিনিস আছে সেইটা থেকে আরেকটা জিনিস পাবো, একটা জিনিস আছে সেটা থেকে আরেকটা জিনিস পাবো, মাঝখানে আপনি আপনার ইচ্ছা মতো যা মন চায় তাই করবেন, ঠিক আছে। একটা যে কোন জিনিস আছে কোন জিনিস পাবো, আচ্ছা, এগুলোর ক্ষেত্রে আমার মনে করেন কি যে কয়েকটা ক্রাইটেরিয়া থাকে। আমরা যদি রিয়েল ওয়ার্ল্ডের দিকে একটু ঘোরাফেরা করি তাহলে কয়েকটা ক্রাইটেরিয়া আছে। যেমন আমরা যখন আপনি যদি কখনো ক্যানন চালান অথবা নিকন ক্যামেরা চালান, তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার ছবি যখন আপনি ক্যাপচার করতেছেন তখন সেই ছবিতে কিছু নয়েজ থেকে যাচ্ছে, তাই না? সো ওই ছবির ওই যে নয়েজ যেটা থাকতেছে, হ্যাঁ, আপনার এমনি ছবি ক্যাপচার করার সময় অ্যাপারচারের কারণে কিছু নয়েজ আসতে পারে, এটাকে মেকানিক্যাল নয়েজ বলা হয়। আবার আপনার মনে করেন কি যে আপনার পুরা আপনি যদি কোনো একটা দূরের কোনো ছবিকে আপনি যদি ফোকাস করেন, তাকে জুম করেন, আপনি খুব ভালো করে খেয়াল করবেন যে ওই জুমটা যখন করতেছেন আপনার ওই মেকানিক্যাল নয়েজ আরো বাড়তেছে, ঠিক আছে। সো এটা খুবই মানে মনে করেন কি যে মানে হাইলি ডিমান্ডিং একটা ডোমেইন, সেটা হচ্ছে আপনার নয়েজি যে ছবি আছে সেই নয়েজি ছবিগুলোকে আমার কি করা, আমি ডিনয়েজ করতেছি, ঠিক আছে। আমার নয়েজি ছবিকে, তার মানে একটা আছে আর একটা পাচ্ছি, তাই না? সো নয়েজি ছবিকে আমি ডিনয়েজ করতেছি। সো এটাকে বলা হয় হচ্ছে এই ফিল্ডটাকে কি বলা হয়, তাই তো? এই ফিল্ডটাকে বলা হয় হচ্ছে ইমেজ ডিনয়েজিং ফিল্ড বলা হয়ে থাকে। এটাকে কি বলা হচ্ছে? ইমেজ ডিনয়েজিং ফিল্ড বলা হচ্ছে। খুবই জনপ্রিয় একটা ফিল্ড ইমেজ ডিনয়েজিং। আপনাদের ক্ষেত্রে আপনারা যদি কম্পিউটার ভিশন নিয়ে সামনের দিকে এগোইতে চান তাহলে আপনাদের হাইলি রিকমেন্ডেড একটা ফিল্ড থাকবে এই রিগ্রেশন টাস্ক। কারণ হচ্ছে আপনার আপনি যখন এইটার মধ্যে আপনি যখন নাড়াচড়া করা শুরু করবেন, এটা খুবই কমপ্লিকেটেড এরিয়া, এই জিনিসগুলো খুবই কমপ্লিকেটেড এরিয়া। তারপরেও আপনাদের মানে তারপরেও আগ্রহের তো শেষ নেই, কিন্তু এই কষ্ট করলে তাতে তো অবশ্যই আপনার মনে করেন বেনিফিট অনেক বেশি থাকে। সো আপনি যখন এই দিক দিয়ে একটা জার্নাল বা পেপার বের করতে পারবেন সেইটার ডিমান্ড অনেক বেশি থাকে। ওকে, যাই হোক, আবার পুরনো কথায় ফিরে যাই। এরপরে নয়েজি, এরপরে আসতেছে আমরা শীতকালে, তাই না? শীতকালে বা বর্ষাকালে আমরা যদি ছবি তুলতে চাই তাহলে ওই শীতকালে তখন কি থাকে, আমাদের যে ছবি থাকে সেই ছবিতে হেজ বেশি থাকে, তাই না? ভাই একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করেন, অবশ্যই। একটু নুব টাইপের কোশ্চেন। এই মানে ইমেজ প্রি প্রসেসিং এর ক্ষেত্রে আমরা তো ওই যে ব্লার, গসিয়ান ব্লার বা বিভিন্ন আচ্ছা, ব্লার ইউজ করে হ্যাঁ, এই কি করতাম, ডিনয়েজ করতাম। তো আচ্ছা, এই আমাকে রিগ্রেশনের গুরুত্বটা কি এই ওকে জায়গায়? ওকে 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 আপনি গাউসিয়ান ব্লার ইউজ করতেছেন, ঠিক আছে। আচ্ছা, সুন্দর একটা কোশ্চেন করছেন, নো নুড, ঠিক আছে। আমি একটু ইয়েতে যাই, বোরিং হয়েন না। আপনি গাউসিয়ান ব্লার করছেন, ঠিক আছে। গাউসিয়ান ব্লারটা মানে এখন যে কথাগুলো বলতেছি এগুলো মাথায় নিয়ে রাখতে পারলে আপনি বস, ঠিক আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। যেমন এই যে ছবির উপরে যে নয়েজ থাকে, ছবির উপরে যে হেজ থাকে বা ছবিটাই, ঠিক আছে, এই সব কিছুর সাথে ম্যাথামেটিক্যাল যে ফিল্ডের আপনি মনে করেন কি একদম ম্যাথামেটিক্যাল যে ফিল্ড যেটা সরাসরি ভাবে সম্পর্কিত সেটা হলো সেটা হলো কি, আর সেটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স। ওকে, ছবি আপনার একদম ক্লিয়ার যখন ছবি আছে, বুঝছেন, তখন ওই ক্লিয়ার ছবির একটা ডিস্ট্রিবিউশন আছে। এগুলো নিয়ে পরে আলোচনা করবো। আমার জেনারেটিভ এআইতেও এসব জিনিসগুলো খুব লাগে, বা এমনি ডাটা নিয়ে কথা বলতে গেলেই ডিস্ট্রিবিউশন লাগে, ঠিক আছে। এটার একটা ডিস্ট্রিবিউশন আছে। আপনি ইউজ করতেছেন গাউসিয়ান ব্লার। গাউসিয়ান যে নয়েজটা, গাউসিয়ান নয়েজটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় নয়েজ। হয় জনপ্রিয় নয়েজ কারণ হচ্ছে গাউসিয়ান নয়েজ এমন একটা নয়েজ যার সবকিছু আমি জানি। গাউসিয়ান নয়েজের কি জানি আমি? গাউসিয়ান নয়েজের মিন আমি জানি,
গাউসিয়ান নয়েজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি জানি। ওকে, গাউসিয়ান নয়েজের ইকুয়েশন হলো 0 আর আই, মিন সবসময় 0 থাকে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা থাকে বা ভ্যারিয়েন্স যেটা থাকে, আপনার ভ্যারিয়েন্স মানে কি, কতটুকু করে গাউসিয়ান এই নয়েজ ডিস্ট্রিবিউশনটা পাল্টাচ্ছে, এটা ফিক্স থাকে। ওকে, সো আপনি মনে করেন এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশন এবং গাউসিয়ান ব্লার খুব সহজেই করতে পারতেছেন, কিন্তু আপনার ছবি এত সহজে আপনাকে কথা বলবে না। ঠিক আছে, আপনার ছবিতে যে ডিস্ট্রিবিউশনটা থাকতেছে সেই ডিস্ট্রিবিউশনটা থাকতেছে সাচ লাইক দ্যাট, আপনি না জানেন এর কোনো মিন, না জানেন এর কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এবার এই ছবিতে আপনার যখন প্রাকৃতিক নয়েজ আসতেছে, দিস ইজ কল্ড রিয়েল নয়েজ, দিস ইজ নট গাউসিয়ান নয়েজ। গাউসিয়ান নয়েজ ইজ ওয়ান টাইপ অফ সিনথেটিক নয়েজ, যেটা আমরা অ্যাড করতে পারি ছবির উপরে, আমরা ম্যানুয়ালি অ্যাড করলাম, ম্যানুয়ালি অ্যাড করে তারপরে সেটাকে সরাই দিলাম। দিস ইজ নট আইডিয়াল, আপনাকে এত সুন্দর ফিল্ড ছবি দিবে না। ঠিক আছে, এজন্যই এই ডোমেইন এত কঠিন। ওকে, সো এর 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 কমপ্লিকেশনটা এই বাড়াচ্ছে, কি বাড়াচ্ছে, এই ডিস্ট্রিবিউশনটাই বাড়াচ্ছে। ঠিক আছে, আপনার যখন একটা ছবির তো একটা ডিস্ট্রিবিউশন আছেই, এরপরে আবার নয়েজ যখন যুক্ত হচ্ছে, ওই রিয়াল নয়েজই যেটা ইমেজ, রিয়াল নয়েজ যেটা, তার মানে হচ্ছে কি, আমি যদি এখানে বলি আমার এক্স হচ্ছে ইমেজ আর এন হচ্ছে নয়েজ, এক্স এর একটা কমপ্লিকেটেড ডিস্ট্রিবিউশন আছে এবং এই নয়েজ, এটা হচ্ছে রিয়াল নয়েজ, এই রিয়াল নয়েজের আরেকটা কমপ্লিকেটেড ডিস্ট্রিবিউশন আছে। দিস ইজ নট গাউসিয়ান। নয়েজ ডিস্ট্রিবিউশনটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আপনার মনে করেন কি যে সেটাকে আমরা বলতে পারি গাউসিয়ান বলতে পারি। ঠিক আছে, গাউসিয়ান হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, এরপরে আসতেছে হলো পয়সন ডিস্ট্রিবিউশন, এরপরে আসতেছে হলো বার্নলি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, মাঝে মধ্যে এই গাউসিয়ান, পয়সন, বার্নলি সব একসাথে ডিস্ট্রিবিউটেড থাকে। ওকে, সো এটা রিপ্রেজেন্টেশন আবার 2D ফর্মুলা দিয়ে করা যায়, যাই হোক ওদিকে না যাই, সরি। সো এটাই হচ্ছে মূলত মানে আপনার মনে করেন যখন এই ধরনের কমপ্লিকেটেড ডিস্ট্রিবিউশন থাকে, তখন আপনার আস্তে করে কান্দে করে নিউরাল নেটওয়ার্কে টেনে আনতে হয়। নিউরাল নেটওয়ার্কও আপনার খুবই মনে করেন কি যে খুব একটা দক্ষ হয় না এই ধরনের ডিস্ট্রিবিউশন দূর করতে। কারণ আছে, কারণ হচ্ছে একটা ছবি থেকে আপনি শুধু নয়েজই দূর করতেছেন, এটা কিন্তু আপনার কাজ না। ছবি সাধারণত যখন ব্লার হয়ে যাচ্ছে, আপনার ভিতরের যে অবজেক্ট গুলা আপনার মুখের চেহারাই তখন বোঝা যায় না, তাই না? আপনি যদি সিসিটিভি সার্ভেলেন্স ক্যামেরার ফুটেজ গুলো দেখেন, আপনি দেখবেন যে কোনো মানুষের ফেস কিন্তু আপনি বুঝতে পারতেছেন না, যদি কারণ অতিরিক্ত নয়েজি। ঠিক আছে, আপনার অবজেক্ট যেটা আছে ওইটাই কিন্তু আপনার কি হচ্ছে, ফেটায় যাচ্ছে। সো আপনার এই রিগ্রেশন প্রবলেমের কাজ হবে হচ্ছে নয়েজ তো দূর করাই, এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে টু রিট্রিভ দ্য অবজেক্টস ফ্রম দ্য ইমেজ। এটা মানে এই ইমেজ ডিটেইল বলা যায়, এই ডিটেইল গুলোকে আপনার পুনরুদ্ধার করতে হবে, না হলে তো আপনি ক্লিন ছবি পাচ্ছেন না, শুধু নয়েজ দূর করে দিলে হবে না। ঠিক আছে, সো এইরকম সিমিলার। জাহাঙ্গীর আলম ভাই, আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, জি জি। আচ্ছা, ওকে। সো তাহলে কিসে গেছিলাম? এরপরে হেজি, তারপরে আপনার মনে করেন ব্লারি। ঠিক আছে, এরপরে হলো রেইনি যে ছবিগুলো থাকে, ঠিক আছে, এগুলোকেও আপনার মনে করেন কি যে ডিহেজ করা যায়। ঠিক আছে, তারপর ডিব্লারিং করা যায়, ডিব্লার এটা আরেকটা ডোমেইন। তারপর ডিরেইনিং করা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার একটা থেকে আপনি আরেকটা পাচ্ছেন। এছাড়াও আরো মজার জিনিস আছে, যেমন মনে করেন আপনি কি চাচ্ছেন, আপনি রাতের বেলা ছবি তুলতেছেন। ঠিক আছে, আপনি রাতের বেলা, তার মানে কি আপনি কিসের মধ্যে ছবি তুলতেছেন, আপনি লো লাইটে ছবি তুলতেছেন। ঠিক আছে, আপনার ক্যামেরা ফোকাস দিয়ে আপনি যদি ছবি তোলেন, সরি ফ্ল্যাশ জ্বালায়, আপনি যদি ক্যামেরার ফ্ল্যাশ জ্বালাও ছবি তোলেন, ফ্ল্যাশেও কিন্তু জ্বলে যাচ্ছে অবজেক্ট, ফ্ল্যাশেও জ্বলে যাচ্ছে না? সো আপনি যখন আর ফ্ল্যাশ জ্বালায় আপনি কত দূর বা নিয়ে ছবি তুলতে পারবেন, এটাও একটা কোশ্চেন, তাই না? ফ্ল্যাশ জ্বালায় আপনি তো বেশি দূর ছবি তুলতে পারবেন না। সো এটাও আরেকটা ডোমেইন, সেটা হচ্ছে আপনার লো লাইট এনহ্যান্সমেন্ট বলা হয়, লো লাইট এনহ্যান্সমেন্ট বলা হয়। এগুলো সামেশন করে আমার সাধারণত আমি এটাকে বলতে পারি হচ্ছে ইমেজ রিস্টোরেশন। তার মানে আপনার যে ডিগ্রেডেড ছবিগুলো আছে, সেই ডিগ্রেডেড ছবিগুলো কি পুনরুদ্ধার করতে হয়। ঠিক আছে, ইমেজ রিস্টোরেশন বলা হয়ে থাকে। এবং
আরেকটা মেইন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইমেজ আপনি মনে করেন কি ছোট ধরনের কিছু ইমেজ আছে, ছোট ছোট ইমেজ আছে, তাই না? ছোট ছোট ইমেজে ছোট একটা মানুষ আছে, এটা মনে করেন 16x16 এর একটা পিক্সেলের একটা ছবি, ঠিক আছে? 16x16 এর মধ্যে আপনি অবজেক্ট বুঝতে পারতেছেন না, আপনার লাগবে হচ্ছে কি, আপনার লাগবে হচ্ছে 1024x1024 সাইজের কিছু লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এটাকে বলা হয় হচ্ছে আপনি কি করতেছেন, তাহলে এখানে কিন্তু এটা লোয়ার রেজুলেশনের ছবি, তাই না? এটা হচ্ছে রোয়াল রেজুলেশনের ছবি আর এটা হলো হাই রেজুলেশনের ছবি। ওকে, সো এই লোয়ার রেজুলেশন থেকে হাই রেজুলেশন এটাও আরেকটা জিনিস, এটাও এই রিগ্রেশনেরই অংশ। সো লোয়ার রেজুলেশন থেকে আপনি যখন হাই রেজুলেশনে যাচ্ছেন তখন সেক্ষেত্রে এটাকে আমরা আরেকটা ডোমেইন বলতে পারি, সেটা হচ্ছে ইমেজ সুপার রেজুলেশন। খুবই প্রেস্টিজিয়াস রিগ্রেশনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে প্রেস্টিজিয়াস ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল ফিল্ড যদি কল্পনা করা হয়। আর রিস্টোরেশন তো আছেই। অনেকেই আপনার মনে করেন এই যে যত কাহিনী বললাম, এই নয়েজি, হেজি, লো লাইট, ঠিক আছে, অনেকে আপনার মনে করেন এটাকে ইমেজ রিস্টোরেশন বলে, এটাকে আপনার মনে করেন কি যে একটা নির্দিষ্ট নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ও সবগুলোকে রিস্টোর করতেছে। এ ধরনের পেপারের মধ্যে আপনার রেফারেন্স যদি দেই তাহলে ইওডিনেট হচ্ছে বিখ্যাত, 2012 সালে সম্ভবত, সরি 2012 না, এটা হলো 2018 সালের দিকে সম্ভবত বেরিয়েছিল ইওডিনেট, ঠিক আছে? এরপরে হচ্ছে রিসেন্টলি পেপার দেখলাম হচ্ছে ওয়াল ওয়েদার নেট দেখলাম। ওকে, এই ধরনের পেপারগুলো খুবই প্রেস্টিজিয়াস পেপার। ওকে, আপনি যদি একটা নির্দিষ্ট নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এই সব ধরনের কাজ করতে পারেন তাহলে আপনার নেটওয়ার্ক যে কোনো জায়গায় ইউজ করা যাইতে পারে। আরো যদি আপনি মেমোরি এফিসিয়েন্সিও আপনার যদি অনেক ভালো হয় তাহলে সেটা তো আপনার মনে করেন বড় বড় প্ল্যাটফর্ম যেগুলো আছে তারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন বানানো শুরু করে দিবে আপনার নেটওয়ার্ক দিয়ে, তাই না? যেহেতু সেটা মেমোরি কনজাম্পশন খুবই ভালো। ওকে, সো এই হচ্ছে আমার পুরো দস্তুর ডিপ লার্নিং উইথ কম্পিউটার ভিশন। আশা করি মোটামুটি আপনাদের সবার মানে একটা সিম্পল একটা ধারণা হয়েছে আর কি, ঠিক আছে, যে মোটামুটি কম্পিউটার ভিশন কতদূর কি যাইতে পারে। আমার জানা মতে এইগুলো নিয়েই মানুষজন এখন টোটালি মোটামুটি মারামারি করতেছে, ঠিক আছে। তার মধ্যে আমি যদি বলি সেক্ষেত্রে আচ্ছা লাল লাল, ওকে, সেক্ষেত্রে দিস ইজ দ্য মোস্ট আপনার হাই ডিমান্ডেড এরিয়া। এটা নিয়ে মানুষজন মারামারি প্রতি বছর বড় বড় কনফারেন্সে করতেই থাকে, ঠিক আছে। তারা নিউরাল নেটওয়ার্কের ট্রেনিং দেয়। আর এইটা নিয়ে আপনার মনে করেন কি যে এই ডোমেইন নিয়ে আপনার মনে করেন পেপার পাবলিশ হইতেই থাকে। সো সেক্ষেত্রে হচ্ছে এই সবগুলো জানতে গেলে এই একটা ডোমেইন এগুলো জানতে গেলে আপনার ফার্স্ট আইডিয়া এটা থাকা লাগবেই। ওকে, সো দিস ইজ ভেরি নেসেসারি, ঠিক আছে। মোটামুটি এইটা হচ্ছে আমার কথা। যা এতক্ষণ বললাম বুঝতে পারেনি কারোর কোনো কোশ্চেন এরকম কিছু যদি থাকে আপনারা বলতে পারেন যে আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে, যে কোনো ডোমেইন নিয়ে যে কোনো কোশ্চেন যদি থাকে, ভাই এটা কিভাবে, এটা কেন করতেছি। যেমন এক ভাই অনেক সুন্দর একটা কোশ্চেন করছে, আমার খুব পছন্দ হয়েছে এটা, যে ভাই আমি তো গাউসিয়ান ব্লার দিয়েই আমি ডিনয়েজ করতে পারতেছি, তাহলে কেন মানে আমার এখানে রিগ্রেশন প্রবলেম লাগতেছে, ঠিক আছে। আর কারোর কোনো ধরনের কোনো কোশ্চেন যদি থাকে আর কি আমার কাছে, আমি যে ডোমেইনের ব্যাখ্যা দিলাম সেই ডোমেইন থেকে আছে কি যে কোনো ধরনের কোশ্চেন। তারপরে হচ্ছে অনেকে আবার মনে করেন বুঝতে পারিনি, বা ভাই এই ফিল্ডটার কথা কি বললেন বুঝতে পারিনি, বা সমস্যা হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা কারোর আছে? ভাই আপনি কথা বলার সময় একটু স্লোলি কথা বললে মনে ভালো হতো, একটু ফাস্ট মনে হতো আচ্ছা, আপনার কথা। হ্যাঁ এটা অনেকে বলে আপনার ইয়ে কথা, এটা ঠিক আছে, ঠিক আছে, আমার কথা মাঝে মধ্যে অনেক দ্রুত হয়ে যায়। হ্যাঁ, সো কারণ হচ্ছে মানে হয় কি যে যাদের সাথে কথা বলি তারা হলো স্লোনেস মানে ইয়েটা পছন্দ করে না, তো এই জন্য অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আপনি আসলে অনেক মানে হাই লেভেলের টপিক বুঝাচ্ছেন, তো একটু স্লোলি বললে একটু মানে আচ্ছা, বুঝতে সুবিধা অবশ্যই হয়। অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। এই মাউসে কাজ করে না কেন? আচ্ছা, যাই হোক, নেক্সটে এবার আসতেছে কি, এবার আমরা কি নিয়ে কথা বলতে পারি? এবার কথা বলতে পারি একদম প্রথম আলোচনা থেকে শুরু করতে পারি।
শুরু করার আগে আমার প্রথমে আসতেছি হচ্ছে ডিপ লার্নিং উইথ কম্পিউটার ভিশন। ডিপ লার্নিং উইথ কম্পিউটার ভিশনের প্রথমে একদম আমি বলতে পারি যে একদম একদম সামেশন নিয়ে যদি ইয়ে করি, আচ্ছা অনেকের কোশ্চেন এরকমও থাকতে পারে যেটা হলো বা পাইটর্স নিয়ে শিখাবে নিয়ে বলছিলেন তা বলছিলেন, বা এরকম কখন শুরু করবেন বা কি, আস্তে আস্তে যাব, কোনো টেনশন নেই, ঠিক আছে। আপনাদের প্রথমে একটা ভিশন দেওয়ার চেষ্টা করবো যেহেতু কম্পিউটার ভিশন, সো সেইটাই। সো আমাদের পুরা জিনিসটা আমি মানে এটা একটা ভাস্ট এরিয়া, তো সো পুরা জিনিসটা হচ্ছে এরকম, হ্যাঁ, যে আমরা কিসের নাম শুনি, আমরা এআই এর নাম শুনতেছি, তাই না? আমরা পুরা এআই এর নাম শুনতেছি। এআইটাকে যদি আমরা পুরা বড় একটা বৃত্তে রাখি, তাহলে মনে করেন কি যে আমার এখানে মনে করেন এখানে হচ্ছে আপনার কম্পিউটার ভিশন থাকতেছে, ঠিক আছে, এখানে আপনার কম্পিউটার ভিশন থাকতেছে, ওকে। আর এরপরে হচ্ছে ওভারল্যাপ করে এই জায়গাটায় থাকতেছে হচ্ছে আপনার মেশিন লার্নিং, এই জায়গাটায় থাকতেছে মেশিন লার্নিং, ওকে। এবং এটা এইরকম জায়গা ধরে থাকতেছে হচ্ছে আপনার ডিপ লার্নিং। মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর মধ্যে একটা পার্থক্য আছে, বেসিক পার্থক্য, ঠিক আছে। মেশিন লার্নিং জিনিসটা হচ্ছে অনেক বহু আগে থেকে শুরু হয়, আমাদের এখান থেকে মানে 1 শতক আগের হচ্ছে মেশিন লার্নিং। যখন চার্লস বেবেজ আপনার মনে করেন যে কম্পিউটার আবিষ্কার করে, তখন থেকেই মেশিন লার্নিং এর চর্চাটা শুরু হয়। মেশিন যে ভাষায় কথা বোঝে, মেশিন 0 আর 1 বাদে কোনো ভাষায় কথা বোঝে না, তাই না? সো 0 আর 1 এই বাইনারি সংখ্যা দিয়ে আপনার মেমোরি কম্পিউটেশন করাটা, এটা হচ্ছে আপনার মনে করেন মেশিন লার্নিং এর মূলত অংশ। এবং তারপরে আমরা বড় বড় মেমোরি কম্পিউটেশনে যখন যাচ্ছি আস্তে আস্তে, এবং সেটা যখন বড় বড় মেমোরি কম্পিউটেশনে যখন যাচ্ছি এবং সেটা সিগনিফিকেন্ট ডোমেইনের ক্ষেত্রে যখন আমি যাচ্ছি, তখন আমার মনে করেন কি যে ডিপ লার্নিং লাগতেছে। আর সিগনিফিকেন্ট ডোমেইন হচ্ছে আপনার মনে করেন কম্পিউটার ভিশন, ওকে। সো আমরা হচ্ছে এইটুকু জায়গার মধ্যে থাকবো। আমরা কি করতেছি, আমরা শুধু এইটুকু জায়গার মধ্যে থাকতেছি, তাই না? সো এছাড়াও আপনাদের মানে আরো একটু ধারণা দিয়ে রাখি, কারণ হচ্ছে শুধু কম্পিউটার ভিশন নিয়ে মানুষজন এখন আর কাজ করতেছে না বললেও চলে। অনেকে কম্পিউটার ভিশনের সাথে আপনার এনএলপিও যুক্ত করতেছে, তাই না? সো এইখানে এইটা হচ্ছে সেই এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তাই না? সো এই এনএলপিটাও কিন্তু এর ভিতরে একটু প্রবেশ করতেছে, ওকে। আমরা এর মধ্যে যাব না, আমরা শুধুমাত্র কম্পিউটার ভিশনের ক্ষেত্রেই যাব, ঠিক আছে। এই কম্পিউটার ভিশনের এই ডিপ লার্নিং এর মধ্যে আরো অনেক কিছু থাকতেছে, যেমন এটাও আমি মনে করি আপনাদের জানার উচিত, যেমন এটা হচ্ছে আপনার স্পিচ রিকগনিশন, ঠিক আছে। এটা হচ্ছে স্পিচ রিকগনিশন, যেখানে অডিও নিয়ে শুধুমাত্র কাজ হচ্ছে। এইদিকে কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং, এই তিনটা এরিয়া ব্যাপী আপনার মনে করেন হচ্ছে এটাকে বলা হয় রোবোটিক্স। তার মানে হচ্ছে রোবোটিক্সের মেশিন লার্নিং লাগতেছে, রোবটরে দেখা লাগতেছে, ঠিক আছে, রোবটরে দেখা লাগতেছে, ওকে। অনেক রোবট আবার এইদিকে জায়গা সম্প্রসারণ করতেছে, কিসের মাধ্যমে? কারণ হচ্ছে আপনি যখন কোনো কথা বলতেছেন, কয়দিন আগে না, গতকালকের আগের দিন ইলন মাস্ক তার ইলন মাস্ক তার এক্স, তাই না, টুইটারের নাম তো নতুন, এক্স এ হলো আপনার নতুন হচ্ছে একটা ভিডিও দিল। সেই ভিডিওতে আপনার ইলন মাস্ক কথা বলতেছে, রোবট তার মানে কথা শুনতেছে, শুনে তারপরে কাজ করতেছে, ঠিক আছে। সো তার মানে কি, স্পিচটা রিকগনাইজ করতেছে রোবট স্পিচ রিকগনাইজ করে সেই অনুযায়ী সে তার ভিতরে নেটওয়ার্ক লার্নিং করা আছে এবং সেই অনুযায়ী সে কাজ করতেছে, ওকে। সো এটা হলো রোবোটিক্স এর ইস্যু, ওকে। সো এইটা হচ্ছে মোটামুটি আমার এরিয়া, ওকে। সো এটা হচ্ছে আমার প্রথম যে ক্লাসটা, ডিপ লার্নিং উইথ কম্পিউটার ভিশন, এটার একদম প্রথম পার্ট, যে আমরা কোন এরিয়াটা কভার করতে চাচ্ছি, ঠিক আছে। এরপরের যে পার্টটা যেটা থাকবে, এটা পরের দিন আমার মনে করায় দিবেন যে কি পড়ানোর কথা আছে আমাদের। যে আপনার মনে করেন 1959 সাল থেকে শুরু করে আপনার আস্তে আস্তে এই 2025 সাল পর্যন্ত ডিপ লার্নিং উইথ কম্পিউটার ভিশনের কি ধরনের রিভলিউশনটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা ভাই, এত রিভলিউশন পড়ে আমার লাভ কি, এত হিস্টোরি জেনে লাভ কি? হিস্টোরি জেনে কিছু লাভ আছে, যেমন আপনি কেবল নিউরাল নেটওয়ার্ক কম্পিউটার ভিশন শুরু করতেছেন,
সো কম্পিউটার ভিশনের কোন স্তরে মানুষ কি ধরনের কি কাজ করতেছে আপনি সেটা যদি জানতে পারেন তাহলে আপনি একটা নির্দিষ্ট এরা থেকে শুরু করতে পারেন। ঠিক আছে, যে না আমার এইখান থেকে এই এরা বা এইখান থেকে এইটা। ওকে, অনেক কাজ আছে, যেমন আপনার আমি একটা উদাহরণ দেই, যেমন আইসিএলআর 2025-এ, মানে এই বছর যে আইসিএলআরটা হলো, ও আমি আগের দিন দেখতেছিলাম, হ্যাঁ। তো ওই আইসিএলআর এ আপনার হচ্ছে একদম কোর জিনিস নিয়ে, ঠিক আছে, মানে সেই সকল জিনিস নিয়ে কাজ হয়েছে 1990 থেকে আপনার 2010-এর মধ্যে কাজ হয়েছে, ঠিক আছে। ওই জিনিস নিয়ে একটা ছোট্ট পিচকা মেয়ে সে চলে আসছে, সে দেখতে, কারণ সে দেখাইছে হচ্ছে এই জায়গায় এরকম গ্যাপ রয়ে গেছে, এই জায়গায় এরকম গ্যাপ রয়ে গেছে, এবং এই গ্যাপটা সে ফিল আপ করে সে একদম কোর ডিপ লার্নিং এর একটা কাজ নিয়ে এসে চলে আসছে, ঠিক আছে। এবং তার পেপার একদম বেসিক আইডিয়া দিয়ে তৈরি হইলেও ওয়ার্ল্ডের টপ কনফারেন্সে কিন্তু তার পেপার পাবলিশ হয়ে গেল, ঠিক আছে। সো এই জিনিসগুলো এক হলো আপনার মনে করেন আগ্রহ তৈরি করে অনেক, এবং এই জিনিসগুলো নিয়ে আপনার মনে করেন কথা বলতেও ভালো লাগে, এবং এই জিনিস কিভাবে কি দিয়ে কি হলো কেন হলো, হ্যাঁ, এইগুলো নিয়ে আর কি আপনার মনে করেন কথা বললে সেটা খুবই এনজয়েবল হয়, পড়াশোনাটাও এনজয়েবল হয়। সো আপনাদের ক্ষেত্রে প্রথম যে ইয়েটা বলে রাখি সেটা হচ্ছে বুকস যেটা লাগবে, ঠিক আছে, বুকস যেটা ফলো করবেন সেটা হচ্ছে ডিপ লার্নিং ফলো করতে পারেন। ডিপ লার্নিং এটা এই বইটা আপনি কখনোই নামাইতে পারবেন না, কারণ এই বই হচ্ছে আপনার অনলাইনে ফ্রি, ঠিক আছে। এই বইটা হচ্ছে অনলাইনে ফ্রি। এর আপনার মনে করেন কি যে রাইটারের নাম ইয়ান গুডফেলো। ইয়ান গুডফেলোর নাম শুনছেন? কেউ ইয়ান গুডফেলোর নাম শুনছেন? কে শুনছেন? কেউ না? না, শুনেছি। আচ্ছা, ইয়ান গুডফেলো হলো আপনার 2025-এ নোবেল পাইলো না? 2025-এ নোবেল পাইলো হলো ফিজিক্স নিয়ে, তাই না? তার নিউরাল নেটওয়ার্কের উপরে নোবেল পাইলো। সো ইয়ান গুডফেলো, এরপরে আছে ইয়াশুয়া বেনজিও, ঠিক আছে, এই লিখে সার্চ দিলেই চলে আসবে ইয়াশুয়া বেনজিও আর ইয়ান গুডফেলো, ঠিক আছে, এবং অ্যারন ক্রোভাইলের এই বইটা আপনারা ফলো করতে পারেন, খুবই সুন্দর একটা বই। সো সেক্ষেত্রে হচ্ছে আমি যা পড়াবো আপনার সেগুলো বইয়ের দিকে চলে যান, বই নিয়ে ঘাটাঘাটি শুরু করেন, বই নিয়ে পড়াশোনা শুরু করেন, যেহেতু এটা ডিপ লার্নিং। আর নেক্সটে হচ্ছে এরপরে আমার ইয়ে থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট। আজকে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়ার কিছু নাই। সো এইবার হলো আমি এটা গেল, এবার হচ্ছে আর কত বাজে? 1:08। আচ্ছা, কিছুক্ষণ এবার একদম বেসিক জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে পাইটর্চ। ওকে, সো প্রথম দিকে আমাদের একদম প্রথম দিকে যদি আমরা পাইটর্চ নিয়ে আলোচনা করতে গেলে কোথা থেকে শুরু করতে হবে, সেক্ষেত্রে কি করা যায়? পাইটর্চ নিয়ে শুরু করতে গেলে আপনাদেরকে শুরু করতে হবে হলো একদম ডাটা থেকে, ঠিক আছে। আপনাদের যদি শুরু করতে চাই তাহলে একদম ডাটা থেকে শুরু করতে হবে। আপনি ডাটা থেকে শুরু করতেছেন বলে যে আপনি একদম মনে করেন কি যে একদম প্রাইমারি স্টেজে আছেন তা না। বড় মানে যারাই ইন্টারমিডিয়েট লেভেলে বা একদম টারশিয়ারি লেভেলে যারাই কাজ করে সবাই সবচেয়ে বেশি যুদ্ধ করে হলো ডাটা নিয়ে, ঠিক আছে। আপনি আপনার রিসার্চ লাইফ যদি শুরু করেন, রিসার্চ লাইফের সবচেয়ে কমপ্লিকেটেড জিনিস হলো এই ডাটা। ওকে, কারণ হচ্ছে আপনার কাছে, যেমন আমি হচ্ছে পড়ানোর মাঝে মধ্যে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি বা এদিক ওদিকে একটু ইয়ে শেয়ার করতেছি, এটা শেয়ার করলে একটু মানে মনে করেন কি যে ইয়েটা থাকে। সো কয়দিন আগে আমার ল্যাবে একটা মনে করেন কি যে রিসার্চ প্রপোজাল নিয়ে একটু ঘাটাঘাটি করতে হইলো, ঠিক আছে। রিসার্চ প্রপোজাল নিয়ে ঘাটাঘাটি করতে গেলে তো ওদের ক্রাইটেরিয়া হচ্ছে, মানে কোম্পানির সাথে কথা হইলো, কোম্পানির ক্রাইটেরিয়া হচ্ছে আপনার এই এখানে যে আইল্যান্ড আছে, হ্যাঁ, আইল্যান্ডের সমুদ্রে যে মাছগুলো পাওয়া যায়, ঠিক আছে, এই মাছ তারা শিকার করবে। মাছ শিকার করে এবার আপনার মনে করেন কি যে এই মাছের শরীরের মধ্যে মাছের যে ব্লাড আছে, মাছের কিডনি অথবা মাছের আরো কিছু স্কেলিটন থেকে
কিছু কিছু প্যারামিটার আছে, যেমন মনে করেন আর্টস প্যারামিটার, বিভিন্ন ধরনের ইয়ে আছে, ঠিক আছে। প্যারামিটার থেকে আপনার এখানে প্রেডিকশন বা ক্লাসিফিকেশন যেটা না, ওই ক্লাসিফাই করতে হবে হচ্ছে আর্সেনিকের লেভেল কিরকম। আর্সেনিকের আমরা যদি কেমিস্ট্রি জেনে থাকি তাহলে আর্সেনিক কি S3+ আছে, তিনটা যোজনী বহিস্থ ইলেকট্রন থেকে, সরি বহিস্থ স্তরের ইলেকট্রন থেকে তিনটা যখন যায় S3+, 5টা যখন যায় তখন S5+। হ্যাঁ, সো ওই ওই S3+ আর S5+ দিয়ে আর্সেনিকের টক্সিসিটি প্রেডিকশন করা হয়, ঠিক আছে, যে কতটুকু টক্সিক আছে পানি। হ্যাঁ, তা এটা একবার চিন্তা করেন তাহলে ডাটাগুলো কিভাবে আসতেছে। ইউ নেভার নো, আপনি যখন কোনো একটা প্রজেক্ট করতে যাচ্ছেন আপনার ডাটা কিভাবে আসবে, ঠিক আছে। এজন্যই ডাটাটা হচ্ছে সবচেয়ে মনে করেন কি যে কি সবচেয়ে কমপ্লিকেটেড একটা ইস্যু। কিন্তু আমরা যেহেতু কম্পিউটার ভিশন নিয়ে কাজ করতেছি, সো কম্পিউটার ভিশন নিয়ে কাজ করতে গেলে আপনার আমরা শুধুমাত্র 2 ডাইমেনশনাল কম্পিউটার ভিশনের মধ্যেই যেহেতু থাকবো, সো ডাটার ক্ষেত্রে আমরা এগুলোকে ডিসক্রিমিনেট করতে পারি বা ডিফারেন্সিয়েট করতে পারি কয়েকটা ভাগে। যেমন আমার থাকতে পারে হলো 0 ডাইমেনশন ডাটা, আমার আছে হলো 0 ডাইমেনশন ডাটা, ঠিক আছে। 0 ডাইমেনশন বলতে কাদেরকে বোঝানো হয়? 0 ডাইমেনশন বলতে বোঝানো হয় হলো স্কেলার যেটা আছে সেটা হচ্ছে 0 ডাইমেনশন, তাই না। আমার যে কোনো একটা নাম্বার আছে, নাম্বারটা হচ্ছে কি, নাম্বারটা হচ্ছে জাস্ট 3, সো 3টাকে আমরা 0 ডাইমেনশনে বলতে পারি। ওকে, 0 ডাইমেনশন থেকে এবার নেক্সট আমরা আস্তে আস্তে হায়ার ডাইমেনশনের দিকে যাব, ঠিক আছে। আমরা আস্তে আস্তে কিসে যাব? হায়ার ডাইমেনশনের দিকে যাব। সো 0 ডাইমেনশন থেকে এরপরে আসতেছে হচ্ছে হলো আপনার কি আসতেছে, এরপরে আসতেছে হলো 1 ডাইমেনশন। ওকে, 1 ডাইমেনশন বলতে আমরা একদম এটা এটা আমরা সবাই জানি, যেমন আমার মনে করেন কি যে 415, দিস ইজ এ 1 ডাইমেনশন। এবং এই 1 ডাইমেনশনের এটাকে আমরা সাধারণত কি বলতে পারি, এটাকে বলতে পারি হলো ভেক্টর বলতে পারি, তাই না। এটা হচ্ছে স্কেলার, এটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে। সো 1 ডাইমেনশনে আমাদের আবার কি করতে হয়, আমাদের আবার এগুলোকে ইন্ডেক্সিং করতে হয়, তাই না। এটা হলো আমরা এটা এটা কোন পজিশনে আছে, এটা হলো 0 পজিশনে আছে। এটা কোন পজিশনে আছে, এটা হচ্ছে 1 পজিশনে আছে। এটা এটা হলো 2 পজিশনে আছে, তাই না। সো এইটা হলো আমার মনে করেন, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে x of 0 is equal to কি লিখতে পারি আমরা 4 লিখতে পারি, ঠিক আছে। x of 1 is equal to আমরা কি লিখতে পারি, কত 1। x of 2 is equal to আমরা কি লিখতে পারি 5 লিখতে পারি, তাই না। সো এটাকে বলা হচ্ছে হলো 1 ডাইমেনশনাল ডাটা বলা হয়, ঠিক আছে। কেন 0 ডাইমেনশন, কেন 1 ডাইমেনশন, আস্তে আস্তে আসতেছি আমরা যে আমরা কেন এটা ইয়ে করব। সো এরপরে আসতেছে হচ্ছে আমার, এরপরে আসতেছে কি, অবভিয়াসলি 2 ডাইমেনশন আসবে। অবভিয়াসলি 2 ডাইমেনশন মানে জানি আপনারা মারামারি শুরু মানে ইমেজ প্রসেসিং এ মারামারি করছেন, সেটা হচ্ছে আমার কি, আমার হচ্ছে 4 6 7 এই 7 এই জায়গায় চলে আসলো, 7 3 9 1 2 5, ঠিক আছে। সো এটাকে কি বলা হচ্ছে সবাই জানি আমরা, তাই না। এটাকে বলা হচ্ছে হলো ম্যাট্রিক্স। এটাকে কি বলা হয়, এটাকে ম্যাট্রিক্স বলা হয়। এটার ইন্ডেক্সিং যদি আমরা করতে চাই তাহলে আমরা ছোটবেলায় করছি এটা। এটা কত নম্বর পজিশন, এটা 0 0 নম্বর পজিশন, তাই না। এটা কত, এটা 0 1 পজিশন, এটা কত 0 2 পজিশন, তাই না। এটা হলো 1 0 পজিশন, তাই তো। এভাবে তার মানে হচ্ছে কি আমরা এটার ইন্ডেক্সিং কিভাবে করতে পারি, x অফ আপনার 1 0 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি 7 লিখতে পারি। x অফ 1 0 আমরা কি লিখতে পারি 7, তাই না। সো 2 ডাইমেনশন এতক্ষণ ধরে এত পেঁচাল পাড়ার কারণ হচ্ছে আমরা এর একটা নিয়েও কাজ করি না, কারণ আমরা এত প্রাইমারি লেভেলে কাজ করব না। আমরা এত প্রাইমারি লেভেলে কাজ করলে হবে না, কারণ হচ্ছে আমরা যখন আপনারা ইমেজ প্রসেসিং এ পড়ছেন তারপরেও আপনাদের একটু রিট্রিভ করার চেষ্টা করি যে আমরা যখন একটা সিঙ্গেল ম্যাট্রিক্স নিচ্ছি, আমরা একটা সিঙ্গেল ম্যাট্রিক্স নিচ্ছি x1 x2 x3 x y1 y2 y3 z1 z2 z3, ঠিক আছে। এটা হচ্ছে একটা 1 ডাইমেনশন, সরি এটা 2 ডাইমেনশন ম্যাট্রিক্স হচ্ছে, তাই তো। এটাকে আমরা যদি কম্পিউটার ভিশনে রিপ্রেজেন্ট করি তাহলে এটা কি কি হচ্ছে, এটা সবাই জানি আমরা, তাই না। আমরা যেহেতু ইমেজ প্রসেসিং পড়ছি সবাই জানি এটাকে একটা গ্রে স্কেল ইমেজ বলা হয়ে থাকতেছে, তাই তো। এটাকে একটা গ্রে স্কেল ইমেজ বলা হচ্ছে, রাইট। সো আমরা তো গ্রে স্কেল ইমেজ নিয়ে সবসময় কাজ করব না, তাই না। আমরা আমাদের চোখের সামনে সবসময় রঙিন ছবি করে, রঙিন ছবি কিভাবে হচ্ছে সেটাও আপনি জানেন, সেটাও আপনি জানেন। তার মানে ম্যাট্রিক্স নম্বর 1, এরপরে আসতেছে ম্যাট্রিক্স নম্বর 2,
এরপরে আসতেছে ম্যাট্রিক্স নম্বর 3। ম্যাট্রিক্স নম্বর 1 হলো আর এর জন্য, ম্যাট্রিক্স নম্বর 2 হলো জি এর জন্য, ম্যাট্রিক্স নম্বর 3 হলো বি এর জন্য। রেড, গ্রিন, ব্লু, রাইট? সো এইটা নিয়েই আমাদের একটা কি কালার্ড ছবি হচ্ছে, এটা নিয়ে আমার কি হচ্ছে, একটা কালার্ড ইমেজ হচ্ছে, তাই তো? তার মানে জিনিসটা হচ্ছে কি, এটা হলো এক্স অক্ষ, এটা হলো সেই ওয়াই অক্ষ, এবং এই দিকে কিন্তু সেই জেড অক্ষ যাচ্ছে, রাইট? এদিকে কি যাচ্ছে, সেই জেড অক্ষ যাচ্ছে। সো আমরা আস্তে করে এই 2D ম্যাট্রিক্স থেকে আমরা কিন্তু 3D তে ঢুকে গেলাম যখনই আমরা কালার্ড কোনো ছবির দিকে যাচ্ছি, তাই না? আমরা যখনই কোনো কালার্ড ছবির দিকে যাচ্ছি তখনই আমরা এটা ঢুকে গেলাম। সো আমার একটা কম্প্যাক্ট ডাটা টাইপ লাগবে, আমার একটা কম্প্যাক্ট ডাটা টাইপ বা ইউনিভার্সাল ডাটা টাইপ লাগবে আমার। ইউনিভার্সাল ডাটা টাইপ লাগবে, যেটা স্পন্সর করছে হলো পাইটর্চ। সে বলছে তুমি যদি একটা নির্দিষ্ট ডাটা টাইপ নিয়ে কাজ করো তাহলে তোমার ডাটা আইদার 1 ডাইমেনশন, আইদার 2 ডাইমেনশন, সরি 0 ডাইমেনশনও বাদ দিয়েছে, আইদার 0, আইদার 1, আইদার 2, আইদার 3D, যাই হোক না কেন তুমি এই ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারবা, এবং সেটা হচ্ছে টেনসর। টেনসরের নাম কি শোনা হয়েছে আগে ইমেজ প্রসেসিং এ? আচ্ছা জি আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। সো আমরা টেনসর নিয়ে কাজ করতেছি, তাই না? সো সেক্ষেত্রে হচ্ছে টেনসর এখন তাহলে আমার এখানে যদি বলা যায় যে এখানে x1, x2, x3, এরপরে আসতেছে আবার হলো আমার এখানে যদি আমি a1, a2, a3, ঠিক আছে, এইভাবে যদি বলি তাহলে এটাকে 3 ডাইমেনশনালে কোঅর্ডিনেট করতে হয়। যেমন আমার মনে করেন কি, যে এই ধরনের কোনো একটা ডাটা যদি থাকে যেখানে 5, 7, 1, 9, 4, 3, এটা একটা ম্যাট্রিক্স, তাই তো? এই ম্যাট্রিক্স হলো রেড এর জন্য, দেন এই গ্রিন, দেন এই ব্লু। সো এখান থেকে যে কোনো একটা ইন্ডেক্সিং, এইটা ইন্ডেক্সিং করে আমি বলতে পারি এক্স অফ 0, সরি এক্স অফ 0, 2, 1 ইজ ইকুয়াল টু, এটা কি হচ্ছে, এটা 5। ওকে, সো এটার মাধ্যমে হচ্ছে কি আমি আপনার মনে করেন কি যে টেনসর সম্পর্কে ধারণা পাইতে পারি, ঠিক আছে? এবার আমরা নিচের দিকে আরো যাই, এবার টেনসর আরো কি কাজে লাগতেছে। সো টেনসরের তাহলে ডাইমেনশনটা আমরা এভাবে মাপতে পারি। টেনসরের ডাইমেনশন হচ্ছে একটা কালার্ড ছবির জন্য, আমার একটা কালার্ড ছবির জন্য ছবিটা যদি কালার্ড ইমেজ হয়, ছবিটা যদি কালার্ড ইমেজ হয় তাহলে এই কালার্ড ইমেজকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে? আমরা রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে যদি টেনসরে রিপ্রেজেন্ট করি তাহলে টেনসরের শেপ, এটাকে শেপ যদি বলি, ঠিক আছে, শেপ যদি বলি তাহলে এখানে কি থাকবে সবাই জানি আমরা, তাই না? এখানে চ্যানেলস থাকবে, তাই না? এরপরে কি থাকবে, এরপরে রোজ থাকবে, এরপরে কি থাকবে, কলামস থাকবে, সরি হাইট উইডথ, রো কলাম বাদ, হাইট থাকবে আর উইডথ থাকবে, মানে ছবিটা কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, ছবির প্রস্থ কতটুকু। ওকে, কিন্তু আমরা যখন ছোট থাকি তখন আমাদের, বা এখন বড়বেলাও আমাদের যদি একটা বই পড়তে বলা হয়, তাহলে আমরা কিন্তু একবারে এক বসে এই বই মুখস্থ করতে পারি না। একটা বড় বই যদি বলা হয় তাহলে এক বসায় আমরা এটা মুখস্থ করতে পারবো না, তাই না? আমরা কি করি, মনে করেন যারা কোরআন শরীফের হাফেজ তারা কি করতেছে, তারা প্রথমে 1 পারা করে পড়তেছে, তারপরে 2 পারা, তারপরে 3 পারা, তারপরে 4 পারা। ওকে, সো এইভাবে পড়ে পড়ে এক সময় কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, তাই না? সো নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রেও জিনিসটা ঠিক এরকম। আপনার কাছে মনে করেন ডাটা আছে, যে ডাটা সেটের মধ্যে আপনার মনে করেন ট্রেনিং ইমেজ আছে প্রায় 10,000, আপনার 10,000 ট্রেনিং ইমেজ আছে, তাই না? সো 10,000 ট্রেনিং ইমেজ আপনি একবারে নিউরাল নেটওয়ার্কে দিয়ে লার্ন করানোটা কষ্টসাধ্য, বা নিউরাল নেটওয়ার্ক লার্ন করবে না, ও ভ্যাপ ধরে বসে থাকবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা কি করি, এর অ্যান্সার কে দিতে পারবে? কেউ কি পারবেন? কারোর জানা আছে? কয়েকটা সেগমেন্টে ভাগ করি আইস। আচ্ছা, পার সেগমেন্টকে কি বলা হয় বলতে পারেন? না ভাই, এটা বলতে পারবো না। ওকে, ধন্যবাদ। বলা হয় হ্যাঁ, জি ব্যাচ। জি জি জি
হ্যাঁ ব্যাচ বলা হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে আমি এই 100টা ছবি ইয়ে করতেছি, 100 সাধারণত 100 করে না, আমরা খুব ভালো লার্নিং করার জন্য আপনার মনে করেন কি যে ব্যাচ সাইজটা আমরা যত কমাবো, হ্যাঁ, বা আপনার মনে করেন 4-এ নিয়ে আসি যদি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার মনে করেন কি যে এটা এই যে ছোট ছোট যে সেগমেন্টে আমি ভাগ করতেছি, এই ছোট ছোট সেগমেন্টকে, ঠিক আছে, ছোট ছোট সেগমেন্টকে, এই সেগমেন্টগুলোকে কি বলা হচ্ছে, এই সেগমেন্ট যেটা, এই সেগমেন্টগুলোকে বলা হয় হচ্ছে ব্যাচ বলা হচ্ছে। এই সেগমেন্টগুলোকে কি বলা হচ্ছে, ব্যাচ বলা হচ্ছে, ঠিক আছে। তার মানে আপনার মনে করেন কি যে ব্যাচ সাইজ তাহলে কত হচ্ছে, টোটাল নাম্বার অফ ইমেজেস, যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইমেজেস, ওকে, তাকে আপনি কতগুলো সেগমেন্টে ভাগ করতেছেন, সেগমেন্ট দিয়ে ভাগ করতেছেন, ওকে। সো সেটা কি আপনার মনে করেন কি যে সরি কত সেগমেন্ট বলতেছি, আই এম সরি, পার সেগমেন্টে কতটা ইমেজ থাকতেছে, তাই না? ঠিক আছে, তাহলে সেটার থেকে আমরা ব্যাচ নাম্বারটা পেয়ে যাচ্ছি, ওকে। সো আমাদের এখানে আবার জায়গায় চলে যাই, আমাদের এখানে তো কালার্ড ইমেজ আছে, তাই না? সো এই কালার্ড ইমেজ আছে 10,000কে আমি সেগমেন্ট করে করে আমি এখানে আমার ব্যাচ সাইজ হচ্ছে আমার, তাহলে এখানে কালার্ড ইমেজ আছে, কালার্ড ইমেজ আছে 10,000, ঠিক আছে। আচ্ছা, 10,000কে আমি কি করতেছি, সেগমেন্ট, যার হাইট আপনার মনে করেন হলো হাইট কমা উইড হচ্ছে কত, 128, ভালো রেজুলেশনের ছবি, ঠিক আছে। 10,000 ছবি, সেখান থেকে আমি ব্যাচ সাইজ করতেছি কত, ব্যাচ সাইজ করতেছি মনে করেন 4। তাহলে আমার এইখান থেকে এবার আমি টেনসরের শেপ এরকম পাবো, যে টেনসরের ডট শেপ যদি আমি দেই, ঠিক আছে, আজকে আর কোডের দিকে যাব না, আমি জাস্ট আজকে বোঝাচ্ছি এর এর বেসিক যে কোডগুলো আমার মনে হয় সেই কোডগুলো আপনারা সবাই আয়ত্ত করছেন, যদি আয়ত্ত না করা থাকে আমি পরের দিন দেখাবো ইনশাল্লাহ। সো এখান থেকে টেনসরের শেপ কত হবে, এখান থেকে টেনসরের শেপ প্রথমে ব্যাচ সাইজ আসবে, তারপরে হচ্ছে আপনার কি আসবে, তারপরে ওই যে উপরে যে চ্যানেল, সেই চ্যানেল আসবে, কয়টা চ্যানেল ছবির, ঠিক আছে, যদি কালার হয় তাহলে 3 আসবে, যদি গ্রে স্কেল হয় তাহলে 1 আসবে, এবং পরে কি আসবে, পরে আসবে হলো 128 ইন্টু 128। এই যে ব্যাচটা, এই ব্যাচটা যাবে হচ্ছে আপনার এই নিউরাল নেটওয়ার্ক যেটা, সেই নিউরাল নেটওয়ার্কের ইনপুটে যাবে, এই ব্যাচটা যাবে কিসে, নিউরাল নেটওয়ার্কের ইনপুটে যাবে। সো আমার ডাটা প্রিপেয়ার করে এমন ভাবে দেয়া লাগবে যে ডাটা আপনার মনে করেন কি যে নিউরাল নেটওয়ার্কের সাথে খাপ খায়। তার মানে কি, আপনার একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করা লাগবে অবশ্যই, যে আপনার নিউরাল নেটওয়ার্কে প্রথম যে লেয়ারটা থাকবে সেই লেয়ার অবশ্যই অ্যাকসেপ্ট করবে 128 গুণ 128। যদি না করে তাহলে হবে না, যদি না করে তাহলে হবে না। আপনার সেক্ষেত্রে কি করতে হবে, আপনার তাহলে আপনি যে ইমেজ প্রসেসিং করছেন, সেই ইমেজ প্রসেসিং এ যে রিসাইজ আছে, সেই রিসাইজ দিয়ে আপনি কমায় 64 আনেন, এনে তারপরে নিউরাল নেটওয়ার্কে দেন। তার মানে আপনার নিউরাল নেটওয়ার্ক যেই সাইজের ইনপুট নিবে, আপনি সেই সাইজের ইনপুট বানায় তারপরে আপনাকে এর মধ্যে দিতে হবে, ঠিক আছে। আর এটা গেল। এরপরে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সম্পর্কে আপনাদের ধারণা মনে হয় হয়েছে, তাই না? ইমেজ প্রসেসিং এ হয়েছে কি? জি ভাইয়া। আচ্ছা, আরেকটু জিনিস জানার আছে, সেটা হচ্ছে স্কুইজ আনস্কুইজ সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা, একটা টেনসরের স্কুইজ আনস্কুইজ বা নাই ট্রান্সপোজ, ভাইয়া, ভাইয়া এটা নাই। এগুলো সম্পর্কে ধারণা হয়েছে না? সো এগুলো নিয়ে আর কথা বলার কিছু নাই, আমরা পরবর্তী দিন পরের থেকে শুরু করব আমরা, ঠিক আছে। আমরা হালকা পাতলা একটু ডিপ লার্নিং এর মধ্যে ঢোকার চেষ্টা করব, আর হচ্ছে বেসিক যে মনে করেন কি যে পাইটর্চ, ওকে। আচ্ছা, লাস্টে একটু জিনিস বলে দিয়ে যাই, সেটা হচ্ছে আমরা প্রথমে ডাটা কেমন হয়, ডাটা কেমন হয়, ঠিক আছে। ডাটা কেমন হয় বলতে কম্পিউটার ভিশনের খুব বিখ্যাত যেসব ডাটা সেট গুলো আছে, যেমন ইমেজ নেট, প্রথমে ইমেজ নেট লিখলাম, আচ্ছা সরি, এরপরে হলো সাইফার 10, তাই তো, তারপরে হচ্ছে সাইফার 100, ক্লাসিফিকেশন ডাটা সেট বলতেছি আমি এটা, ঠিক আছে। রিগ্রেশনের দিকে যাচ্ছি না, কারণ এটা জানলে ওটা দুধ ভাত,
মানে রিগ্রেশনের ডাটা এত কঠিন কিছু হয় না। সো এই ধরনের ডাটা সেট গুলোতে ডাটা কেমন হচ্ছে, ঠিক আছে। সো এই ডাটা থেকে আমাদের পাইটর্চের যেহেতু ক্লাস, সেহেতু আমাদের শিখতে হবে একটা ডাটা সেট কিভাবে লিখতে হয়। ডাটা সেট বলতে বিল্টিং ডাটা সেট আছে, বিল্টিং ডাটা সেট আছে, ঠিক আছে। বিল্টিং ডাটা সেট বলতে হচ্ছে কি হলো, হ্যাঁ, বিল্টিং ডাটা সেট বলতে এটা পাইটর্চ আপনাকে সরাসরি দিচ্ছে, যেমন এটা এটা এগুলো সব বিল্টিং ডাটা সেট, ঠিক আছে। পাইটর্চ আপনাকে রিপ্রেজেন্ট করতেছে যে ভাই আমাদের ডাটা সেটের লাইব্রেরি আছে, আমরা এইখান থেকে তোমাদেরকে সাপ্লাই দিচ্ছি। এটা সব সময় তো এরকম হবে না আপনার, সেক্ষেত্রে কাস্টম ডাটা সেট নিয়ে কাজ করা লাগবে। মানে আপনি নতুন করে এই কাস্টম ডাটা সেটের কাজের ক্ষেত্রে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আপনারা নিজেরা ডাটা সেট বানানোর চেষ্টা করবেন। আমি যখন ওয়ে দেখায় দিব তারপরে, ওকে। আমি দুইটার ক্ষেত্রেই কাস্টম ডাটা সেট বানানোর একটা স্কিম আপনাদের দেখাবো কোডের মাধ্যমে, এটা একটা। এরপরে কাস্টম ডাটা সেটের পরে আপনার এই ডাটা সেট, যখন আপনি ডাটা সেটে পারদর্শী হবেন, ডাটা সেট নিয়ে তখন বানানো লাগবে হচ্ছে ডাটা লোডার। ডাটা লোডার কি কাজে লাগে? ডাটা লোডার লাগে হলো এই যে নিউরাল নেটওয়ার্কে দেওয়ার জন্য। আপনার ডাটা লোডার এই আকারে আপনার ডাটা বানায় দিবে, এই ডাটা লোডার এই আকারে ডাটা বানায় দিবে, বানায় দিলে তারপরে হচ্ছে মানে ও হলো প্রক্রিয়াজাত করে, ঠিক আছে। পাইটর্চ করার কারণ হচ্ছে পাইটর্চের আলাদা যে মেথড আছে ডাটা লোডারের, এটা খুবই এফিশিয়েন্ট নিউরাল নেটওয়ার্কে আমার কি করার জন্য, আমার এটাকে আপলোড দেওয়ার জন্য, ঠিক আছে। আর আমরা ডাটা সেট, কাস্টম ডাটা সেট, ডাটা লোডার এইগুলো নিয়ে একটু কথা বলবো, একটু কথা না, আমরা কোড করে দেখানোর চেষ্টা করব পরের সপ্তাহে, ঠিক আছে। পরের সপ্তাহে আমরা এগুলো নিয়ে দেখার চেষ্টা করব। আরেকটা জিনিস চেষ্টা করব, এই ডাটা কেমন হয় এটা জানবো, আর এটা যখন জানবো তখন এই ধরনের ডাটা সেট গুলোতে কি কি জিনিস থাকে, তাই না। এই ধরনের ডাটা সেট গুলোতে কি থাকে, ইনপুট, সেটা হলো ইনপুট ইমেজ আকারে থাকে, আরেকটা হচ্ছে কি থাকে, লেবেল থাকে, আরেকটা হচ্ছে লেবেল থাকে। লেবেলটাকে কি বলা হয়? গ্রাউন্ড ট্রুথ বলা হয়। আমরা সবাই জানি এটা মোটামুটি। এটা নতুন কার কাছে এই জিনিসটা যেটা মাত্র বললাম? আমার কাছে ভাই। আমার কাছে ভাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তার মানে আপনারা আছেন যে মানে আমি জানতে চাইলাম, তাহলে আমি বিশদভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, ঠিক আছে। ইনপুট থাকে আর লেবেল থাকে, হ্যাঁ। ইনপুট কি কাজ করতেছে, লেবেল সেখানে কেনই বা কাজ করতেছে, এটা নিয়ে আমরা কাটাছেড়া করব, ঠিক আছে। সো এই লেভেলগুলো আবার ডোমেইন আকারে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যাই হোক, মাথার মধ্যে এত পেঁচানোর দরকার নেই। আজকের মোটামুটি এই আপনাদের জন্য ক্লাস। আশা করি পরের কি শুক্রবারে নাকি পরের শুক্রবার 9টার দিকে, ঠিক আছে, আপনাদের সাথে আমার আবার কথা হবে। আর আমি চেষ্টা করব এই হোয়াইট বোর্ডটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, ওকে। আজকের ক্লাস কেমন লাগলো সেটা অনেকেই হয়তো, মানে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে যে কোনো টাইমে আমি আসি, সমস্যা নেই, চেষ্টা করব, যদিও একটু বিজি থাকি তারপরেও চেষ্টা করব হলো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর আমাদের মানে কনভারসেশনটা এমন হওয়া উচিত যে আমরা একটা কাজ করতেছি, এটা হচ্ছে না, কেন হচ্ছে না, আরেকজন রিপ্লাই দিল, ঠিক আছে। এটা হইলে গ্রুপ স্টাডি সবসময় সবার জন্য ভালো হয়, ঠিক আছে। সো এটাই হলো সবকিছু। তাহলে ভালো থাকেন সবাই, ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।